ওই অমানুষটার কথা আমাদের বাড়িতে উল্লেখ করতে বারণ করেছে। আপনি কেন বারবার ওর কথা বলেন? ওকে কেন ভুলতে পারছেন না? ও একটা বাজে ছেলে, ওকে ভুলে যান আর রাকিবকে নিয়ে থাকুন। ও রাতুলের থেকে অনেক ভালো ছেলে। আমি তো একটা কুলাঙ্গারকে পেটে ধরেছিলাম। ও আমার ছেলে কখনোই হতে পারে না। বাড়ি থেকে চলে গেছে, ভালো হয়েছে। ওই ছেলের মুখ দেখাও পাপ। ভাইয়া, আমি বাঁচতে চাই। একটা 24-25 বছর বয়সে যুবক হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, আর সে যেন কিছু বলতে চাইছে। ডাক্তার, নার্সেরা সকলেই ছুটাছুটি করছে। অবশেষে সেই ব্যক্তিকে ডেকে নিয়ে আসা হলো, যিনি সেই যুবককে নিয়ে এসেছিলেন হসপিটালে। আর সেই ব্যক্তি আসার সাথে সাথে সে মৃত্যুর পথযাত্রী যুবক ক্ষীণ কণ্ঠে বলল, আবার আবার হাতে আর বেশি সময় নেই। আমি আর বাঁচব না। এবার এবার আমায় যেতেই হবে। তবে তবে যাবার আগে আমাকে কথা দিতে হবে যে আমার শেষকৃত্য সম্পূর্ণ করার পর তোমাকে তোমাকে বলা আমার শেষ ইচ্ছেটা তুমি পূরণ করবে। কি হলো, কথা দাও, না হলে যে আমি আমি মরেও শান্তি পাবো না। প্লিজ কথা দাও, আর দেরি করো না। আমার আবার সবাই যে ফুরিয়ে আসছে। সেই ব্যক্তি কি বলবে ভেবে পেল না। মৃত্যুর পথযাত্রী করুণ আর্জি সে আর ফেলতে পারল না। অবশেষে কথা দিল আর বলল, আমি কথা দিলাম, তোমার দেয়া কথা আমি রাখবো। আর কোনো অবস্থাতেই আমি তার অমর্যাদা করব না। তারপর অনেক কষ্টে মৃত্যুর পথযাত্রী ব্যক্তি তাকে বলল। তারপর সেই ব্যক্তির হাতে পানি খেয়ে সে ইহলোক ত্যাগ করল। চোখের সামনে মৃত্যু দেখে সেই ব্যক্তি ঠিক থাকতে পারল না। তারও চোখের জল ভরে গেল। সেই ব্যক্তি তার কিছু শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সেই মৃত ব্যক্তিকে কবর দিয়ে সে তার বন্ধু সাজিদকে বলল, সাজিদ, তুই এখন আমার বিজনেস দেখাশোনা করবি। আমি প্রতিদিন তোকে ফোন করব। আমি কিছুদিনের জন্য একটা কাজে যাচ্ছি। তুই ছাড়া কোনো এমপ্লয় যেন এ ব্যাপারে না জানে। কোম্পানির সমস্ত খবরাখবর তুই আমাকে দিবি, আর আমি ওখান থেকে সব কিছু দেখাশোনা করব। তুই চিন্তা করবি না, আমি থাকতে তোর কোনো অসুবিধা হবে না। কিন্তু তুই যাচ্ছিস কোথায়? এখন বলা যাবে না, সময় হলে সব কিছু বলবো। একটা সাধারণ পোশাক পরিহিত ছেলে ব্যাগ লাগেজ নিয়ে একটা দামি গাড়ি করে একটা গ্রামে আসে। সামনে সরু রাস্তা, মেঠো পথ, বৃষ্টিতে ভিজে কাদা কাদা অবস্থা। এত দামি গাড়ি থেকে নামা এরকম একটা সাদামাটা পোশাকের ছেলেটাকে দেখে কতগুলো মেয়ে হাসতে থাকে, আর তারা টিটকারি কাটে। ড্রাইভার ছেলেটাকে বলে, বাবু, গাড়ির ভেতরে যাবেন না? ঠিক আছে, আমি এখানে নেমে পড়ব। আপনার কত টাকা হয়েছে? 4000 টাকা। রাতুল সেই ব্যক্তিকে 4000 টাকা গুনে দেয়। তারপর গাড়ি থেকে নেমে ব্যাগ লাগেজ নিয়ে সে হাঁটতে থাকে ওই রাস্তা ধরে। গ্রামটা তার খুব চেনা চেনা, আর যেই বাড়িতে যাচ্ছে সেই বাড়ির মানুষগুলোও চেনা। বহু বছর হয়ে গেছে এই বাড়ির সাথে তার সম্পর্ক নেই। এসব ভাবতে ভাবতে ছেলেটা এগোতে থাকে। হঠাৎ একটা বাড়ির সামনে ছেলেটা পিছলে পড়ে যায়, আর কিছু মেয়ে এই অবস্থায় রাতুলকে দেখে হাসাহাসি করতে থাকে। আর ঠিক তখনই রাতুলের সামনে আসে একটা বয়স্ক লোক। বয়স্ক লোকটিকে দেখে মেয়েগুলো হাসি কমে যায়। সে এসে ছেলেটার দিকে হাত বাড়িয়ে দেয়। তখন রাতুল লোকটার দিকে অবাক হয়ে তাকায়, আর তার চোখে জল আসবে ঠিকই তখনই সেই ব্যক্তি বলে ওঠে, কি রে, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি ঠিক তোকে চিনতে পেরেছি। তুই কেমন আছিস? ইনি হলেন সরকার বাড়ির বড় ছেলে। ওনার নাম আনোয়ার সরকার, রাতুলের বাবা। সে একদিন অভিমান করে এই হাত ছেড়ে দিয়েছিল, আর আজকে সেই হাত ধরতে চাইছে। রাতুল আনন্দের সাথে সাথে হাত বাড়িয়ে দেয় আর বলে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুই আমায় বলেছিলিস যে তুই সাধারণ পোশাকে আসবি। আমি তোর মাকে বলেছি, তোমার ছেলে যত বড়ই চাকরি করুক সে আগের মতোই আছে। ওর তো কোনোদিনও বিলাসিতা বলে কিছু ছিল না, তাই আজকেও থাকবে না। তুই চল, ভেতরে চল, তোর জন্য সবাই আগ্রহে অপেক্ষা করছে। এরপর রাতুল তার বাবা আনোয়ার সরকারের সাথে বাড়ির ভেতর ঢোকে। সেখানে প্রথম দেখতে পায় তার 75 বছরের দাদিমাকে।
এই দাদির সাথে ছোটবেলায় কত দুষ্টুমি করেছে, তাই সে গিয়ে তার দাদিকে বলে। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছো? নাতির কথায় তার দাদি ফিরোজা বেগমের চোখে আনন্দের অশ্রু ঝরিয়ে পড়তে থাকে এবং নাতিকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস রাকিব? কতদিন আমি তোকে দেখিনি। আলহামদুলিল্লাহ দাদি, আগে তো ভালো ছিলামই। আলহামদুলিল্লাহ দাদি, আগে তো ভালো ছিলামই, এখন তোমাকে দেখার পর আরও ভালো আছি। আমাদের এই গল্পের নায়কের নাম রাতুল। সে রাকিবের ছদ্মবেশে গ্রামের বাড়িতে এসেছে। আমাদের এই গল্পটিতে রহস্যে ভরা। আমাদের গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সমস্ত ঘটনার উন্মোচন হবে। তারপর রাতুল ওরফে রাকিব তার মায়ের কাছে যায়, মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ অশ্রু বিসর্জন করে। তার মা বলে, আমি তো কাঁদছি না রাকিব, তুই কেন কাঁদছিস? যাবার সময় আমাকে বলেছিলিস তোমার ছেলে একদিন মানুষের মতো মানুষ হয়ে ফিরবে, তাই তুমি কখনো চোখের জল ফেলবে না। তোমার চোখের জল আমার কাছে বাধা হতে পারে, তাই তো আমি কাঁদিনি। মার কথাগুলো শুনে রাকিব হাসল। তারপর তার চোখ গেল একটা মেয়ের দিকে। চোখাচোখি হতেই মেয়েটা লজ্জায় চোখ নামিয়ে নিল। এই মেয়েটা রাকিবের চাচার মেয়ে, নাম সেলিনা। সেলিনা রাকিবকে খুব ভালোবাসে। ছোট থেকে দুজনের বিয়ের কথাও ঠিক হয়ে আছে। রাকিব সেলিনার কাছে গিয়ে বলে, কেমন আছিস? সেলিনা কিছু বলে না, সে লজ্জায় মাথা নত করে রাখে। সেটা দেখে তার দাদি ফিরোজা বেগম বলে, ও কেমন থাকবে? তোর জন্য চিন্তা করে ওর চোখ মুখের অবস্থা দেখেছিস? আর শুনেছে তুই নাকি আসছিস। ওর যে কি আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারা যাবে না। দাদির কথা শুনে সেলিনা লজ্জায় ওখান থেকে ছুটে চলে যায়। সেলিনার ভাবি রাহেলা বেগম বলে, ভাইয়া, আমরা সবাই ভালো আছি। তুমি এবার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো, সবাই একসাথে খেতে বসবো। তুমি যা যা খেতে ভালোবাসো সেলিনা সব নিজের হাতে রান্না করেছে। তারপর রাহেলা বেগম বাড়ির কাজের লোক মুন্নাকে বলল, মুন্না, যা ভাইকে ওর রুম দেখিয়ে দে। আগে যে রুমটা ছিল সেটা নয়, ওপরের রুমটা, ওখানে এখন ভাইয়া থাকবে। তারপর মুন্না রাতুলের সব জিনিসপত্র নিয়ে তার রুমে দিয়ে আসে। রুমে ঢুকে রাতুল কিছুক্ষণ চুপ করে বসে থাকে। এ বাড়িতে অতীতের কিছু কথা মনে পড়ে যায়। ছোটবেলার দিনগুলো কতই না আনন্দের ছিল। মায়ের ভালোবাসা, বাবার আদর, দাদির সাথে খুনসুটি, ছোট ভাইয়ের সাথে লুকোচুরি খেলা, সব কিছু তার মনে পড়ে যায়। খুব কষ্ট হয় তার। ফেলে আসা অতীতের জন্য তার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। বাথরুমে গিয়ে ফ্রেশ হয় আর আগের দিনে ঘটে যাওয়া ঘটনাগুলো সে মনে করতে থাকে। ফ্ল্যাশব্যাক। রাতুলের আজকে অফিসে ইমার্জেন্সি মিটিং আছে। সে যেতে দেরি করেছে দেখে তার বন্ধু সাজিদ তাকে ফোন করে। রাতুল তাকে বলে, হ্যাঁ সাজিদ, আমি অফিসে যাচ্ছি। আর শোন, রাস্তায় প্রচুর জ্যাম, হয়তো আমার যেতে দেরি হবে, তুই মিটিংটা কিছুটা পিছিয়ে দে। রাতুলের কথা শুনে সাজিদ বলে, চিন্তা করতে হবে না, ওরা এখনো আসেনি, আমি তো আছি, এখানে ম্যানেজ করব। তোকে তাড়াতাড়ি করতে হবে না, ধীরে সুস্থে আসবি আর সাবধানে আসবি। রাতুল যখন সাজিদকে ফোনে কথাগুলো বলছিল, ঠিক তখনই একটা ছেলে বাইক নিয়ে তার পাশ দিয়ে যাচ্ছিল। ও দেখতে পেল অপর দিক থেকে একটা গাড়ি আসছে। গাড়িটা বাইককে ধাক্কা মেরে বেরিয়ে গেল আর ছেলেটা ছিটকে পড়ল। রোডের উপর চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। রাতুল ঠিক থাকতে পারল না। সে গাড়ি থেকে নেমে সেই ব্যক্তির কাছে ছুটে গেল। সে দেখল ছেলেটার অবস্থা খুব খারাপ। সে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে খবর দিল। অ্যাম্বুলেন্স সেখানে এলে কিছু লোকের সাহায্য নিয়ে সেই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলো। তারপর তার বন্ধু সাজিদকে ফোন করলো আর বলল, সাজিদ, আমি একটা বিপদে পড়ে গেছি। আমি যখন তোর সাথে কথা বলছিলাম তখন আমার একটা বাইক যাচ্ছিল আর অপোজিট থেকে একটা গাড়ি বাইকটাকে ধাক্কা মারে, আর গাড়িতে বসে থাকা সে ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আমার চোখের সামনে যে ঘটনাটি ঘটেছে তাই আমি থাকতে পারিনি। ওখানকার 2-3টে পথচারীকে নিয়ে আমি সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছি। ওনাকে ইমার্জেন্সিতে ভর্তি করে দিয়েছি। অবস্থা ভালো নয়, তুই বরঞ্চ আজকের মিটিংটা ক্যান্সেল করে দে, আমি যেতে পারবো না। ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি, এত চিন্তা করিস না, আমি ওখানে দেখে নিচ্ছি। যদি ব্যক্তির ব্লাড লাগে বা কোনো কিছু দরকার পড়ে আমি তোর সাথে থাকবো। আমি কিছুক্ষণের মধ্যে ওখানে উপস্থিত হচ্ছি। না রে, এখন তোর আসার দরকার নেই, আমি তো আছি, ম্যানেজ করে নেব। যদি কিছু দরকার পড়ে আমি তোকে ফোন করব।
ঠিক আছে, তুই সাবধানে থাকবি, আর কোনো কিছু দরকার পড়লে অবশ্যই আমাকে জানাবি। রাতুল যখন তার বন্ধু সাজিদের সাথে কথা বলছিল, ঠিক সেই সময় হসপিটালে 22-23 বছরের একজন নার্স, তার নাম নুসরাত, সে এসে বলল, স্যার, আপনি যে পেশেন্টকে নিয়ে এলেন তার অবস্থা ভালো নয়। উনি মনে হয় কিছু বলতে চাইছেন, আপনি চলুন। না না, আমি কেউ হই না। আমি ওখান দিয়ে আমার অফিসে যাচ্ছিলাম। আমার এমার্জেন্সি একটা মিটিং ছিল। হঠাৎ আমার চোখের সামনে ঘটনাটা ঘটে যায়। আমি থাকতে না পেরে কিছু পথচারীর সাহায্য নিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে অ্যাডমিট করি। ওই ব্যক্তির অবস্থা এখন কেমন? ওনার অবস্থা ভালো নয়, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। উনি যেন কাউকে খুঁজছেন আর কিছু বলতে চাইছেন, ওনার বাড়ির লোককে জানাতে হবে। আমি ওনার সম্বন্ধে কিছু জানি না, না ওনাকে চিনি, আর নাই ওনার বাড়ির বিষয় সম্পর্কে কিছু জানি। রাতুল ইমার্জেন্সি ওয়ার্ডে ঢোকে। তাকে দেখে ডাক্তার আয়ান বলে, পেশেন্টের অবস্থা ভালো নয়, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। ডাক্তারের কথায় রাতুল পেশেন্টের দিকে তাকিয়ে দেখলো পেশেন্ট তখনও হেঁচকি দিচ্ছে আর কিছু বলতে চাইছে। রাতুল পেশেন্টের কাছে যায় আর বলে, আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি কিছু বলবেন? আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? রাতুলের কথায় পেশেন্টের দু চোখে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। তারপর খুব ক্ষীণ কণ্ঠে বলে, আমার নাম রাকিব, আমার বাড়ি হাসানাবাদ। আমার বাড়িতে আমার বাবা মা দাদি চাচা চাচাতো ভাই ভাবিও আমার চাচার মেয়ে আছে। আমার একটা বড় ভাইয়া ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, কিন্তু বাবার সাথে রাগারাগি করে সে বাড়ি ছেড়ে চলে গেছে। আর তার খবর আমরা জানি না, সে কেমন আছে তাও বলতে পারবো না, তার কোনো খোঁজ নেই। আমি এখানে একটা কাজে এসেছিলাম, আমি ব্যাঙ্গালোরে পোস্টিং ছিলাম। হঠাৎ আমার কোম্পানি আমাকে এখানে একটা কাজে পাঠায়। আমার যখন 16 বছর বয়স, তখন আমি পড়াশোনার জন্য কানাডা চলে গিয়েছিলাম। তারপর থেকে আর আসা হয়নি। আজ 9 বছর হয়ে গেল আমি বাড়ি যাইনি। বাড়ির লোকের সাথে শুধু ফোনেই কথা বলি। আমি বলেছিলাম আমি একজন সফল ইঞ্জিনিয়ার হয়ে ফিরব, সেদিনই তোমাদের মুখোমুখি হব। ওরা তারপর থেকে কখনো আমাকে দেখেনি। অনেকবার আমার সাথে ভিডিও কলে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি বলিনি। আমি বলেছিলাম ভিডিও কলে কথা বলতে আমার ভালো লাগে না, আমরা গিয়ে একেবারে সামনাসামনি কথা বলবো। ওরা তারপর থেকে কখনো আমাকে দেখেনি। সেলিনা অনেকবার আমার সাথে ভিডিও কলে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি বলিনি। আমি বলেছিলাম ভিডিও কলে কথা বলতে আমার ভালো লাগে না, আমরা গিয়ে একেবারে সামনাসামনি কথা বলবো। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ও এখন কলেজে পড়ে। আমার কালকে বাড়ি যাওয়ার কথা, তাই আজকে কাজটা মিটিয়ে বাড়ি যেতাম। তারপর কিছুক্ষণ থেমে বলে, তোমাকে না অনেকটা আমার বড় ভাইয়ার মতো দেখতে। আমার বড় ভাইয়ের কথা খুব মনে পড়ছে। আমি আমি আর বাঁচবো না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। তাই আজকে আমি তোমাকে কিছু কথা বলবো। পেশেন্টের কথা শুনে রাতুলের দু চোখ জলে ভরে যায়। সে ঠিক থাকতে পারে না। রাকিবের মুখ থেকে সব কথা শুনে রাতুল কান্না শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া ভাইয়া, আজকে তোকে এই অবস্থায় দেখবো আমি ভাবতে পারিনি। আল্লাহ আল্লাহ, এ তুমি কি আমায় দেখালে। আমার নিজের ভাইয়াকে আমি কতদিন পর দেখলাম, তাও আবার এই অবস্থায় দেখতে হচ্ছে। তারপর রাকিবকে উদ্দেশ্য করে বলে, রাকিব, আমি যে তোর বড় ভাই রাতুল, তোর মনে নেই তোর বড় ভাইয়ার কথা? বাবার সাথে অভিমান করে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। রাতুলের কথায় রাকিব চোখ বুজে কিছু মনে করার চেষ্টা করে। তারপর সে ফুপিয়ে কেঁদে উঠে আর কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া ভাইয়া, আমি বাঁচতে চাই ভাইয়া। আমার যে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আবার সবাই যে চলে এসেছে, আমার খুব বাঁচতে ইচ্ছে করছে। যাই হোক, আমি শেষ পর্যন্ত আমার ভাইয়ার সাথে দেখা করতে পারলাম। তুই যেদিন বাড়ি থেকে চলে গিয়েছিলিস, আমি সারা রাত কেঁদেছিলাম রুমের দরজা বন্ধ করে। বাবা মা আমাকে অনেক ডেকেছিল, কিন্তু আমি আসিনি। আমার খুব কষ্ট হয়েছিল। তোর ওই বাড়ি থেকে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি। আমি বাবাকে বলেছিলাম ভাইয়া যেটা চাইলেও সেটা দিতে পারতে, তাহলে ভাইয়া হয়তো বাড়ি ছেড়ে চলে যেত না।
যেখানে ভাই নেই সেখানে আমিও নেই। তাই বাবাকে বলেছিলাম যে আমি বিদেশে পড়তে যাব, আমি ওখান থেকে হাই স্টাডি করব। তার 2 বছর পর আমি পড়াশোনার জন্য কানাডা চলে যাই। তারপর তারপর আমি ব্যাঙ্গালোরে আসি। আচ্ছা, আজ দীর্ঘ 9 বছর আমি বাড়ির বাইরে আছি। আমার যখন 16 বছর বয়স তখন আমি গিয়েছিলাম, আর 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 আজ আমার 25 বছর বয়স। আমার খালি মনে হতো আমি আমার ভাইয়াকে আর দেখতে পাবো না। আল্লাহকে ডাকতাম আমি যেন পড়াপারে যাওয়ার আগেই আবার আবার ভাইয়াকে একবার দেখতে পাই। ভাইয়া, ভাইয়া তুই একটা কাজ করতে পারবি? রাকিবের কথা শুনে রাতুল কাঁদতে কাঁদতে বলল, ভাই, ভাই তুই বল বল আমাকে কি করতে হবে। আমার জীবন দিয়ে যদি আমি তোকে ফিরিয়ে আনতে পারি আমি তাই করব। বড় ভাইয়ের কথায় রাকিব হাসলো আর বলল, সেটা সেটা বোধহয় সম্ভব হবে না ভাইয়া। জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। তুই চাইলে তো সেটা পাল্টাতে পারবি না। আমার আবার এই পর্যন্তই আয়ু ছিল, তাই আমাকে আমাকে আল্লাহ ডাকছে। তুই তুই আবার হয়ে বাড়ি যা, আর আর বাড়ি কাউকে বলবি না যে তোর সাথে আবার দেখা হয়েছিল। তুই রাকিব হয়ে থাকবি, কারণ তুই চলে যাওয়ার পর বাড়ির সকলেই খুব ভেঙে পড়েছে। আবার 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 আমার মৃত্যু যদি শোনে তাহলে বাবা মা না বাঁচতে পারবে না আর। তাই ওই মানুষগুলোর মুখের দিকে চেয়ে তুই রাকিব হয়ে থাক। আমি বাড়ি বেরিয়ে সেলিনাকে বিয়ে করবো ঠিক করেছিলাম। সেলিনা খুব ভালো মেয়ে, তুই ওকে বিয়ে কর আর সুখী হ। বাবা মার দায়িত্ব নে, দাদিকে দেখিস, আর সেলিনাকে কখনো কষ্ট দিবি না। এটাই এটাই আমার শেষ ইচ্ছা। কথাটা বলে রাকিব মৃত্যুর কোলে ঢলে পড়ে। রাতুল 2 ফোঁটা পানি দেয় রাকিবের মুখে। তারপর রাকিব চোখ বোঝে। রাতুল চিৎকার করে কাঁদতে থাকে। হসপিটালের সকলেই ছুটে আসে, তাকে শান্ত করে। নার্স নুসরাত বলে, অপরিচিত ব্যক্তির জন্য আপনি এত কাছেন কেন? এরকম তো কতই হয়। উনি তো আপনার নিজের কেউ নন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আপনার প্রিয়জনকে হারিয়ে ফেললেন। নার্স নুসরাতের কথায় রাতুল বলে, ম্যাডাম ম্যাডাম আমার মনে হচ্ছে এর সাথে আমার রক্তের সম্পর্ক আছে। এ আমার পরিচিত। এর বয়সে আমার একটা ভাই, ছোট ভাই ছিল। আমার আমার তার কথা খুব মনে পড়ছে। আমি দীর্ঘদিন গ্রাম থেকে শহরে চলে এসেছি, আর সেও থাকে অন্য জায়গায়। তাই তার সাথে আমার দীর্ঘদিন দেখা হয়নি। তার কথা মনে পড়ে আমার কষ্ট হচ্ছে, তাই আমার চোখ দিয়ে পানি পড়ছে। রাতুলের মুখ থেকে এই কথা শুনে নুসরাত রাতুলকে সান্ত্বনা দেয় আর বলে, আপনি ভেঙে পড়বেন না। আল্লাহর দোয়ায় আপনার ভাই নিশ্চয়ই ভালো আছে। অবশ্যই আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আপনি ওনার কাছে যে ফোন আছে সেখান থেকে নাম্বার নিয়ে ওনার বাড়ির সাথে কন্ট্যাক্ট করুন, কারণ বাড়ির লোককে বিষয়টা জানাতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনি যখন ওনাকে এখানে নিয়ে এসেছেন, আশা করছি বাকি কাজটা আপনিই করবেন। নুসরাতের কথা শুনে রাতুল বলল, আর আমি ওনার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করে ওনার কবরের ব্যবস্থা করছি। রাতুল যখন এসব ভাবছিল আর চিন্তা করছিল, ঠিক সেই সময় রুমের দরজায় শব্দ হয়। রাতুল দরজা খুলে দেয় আর রাহেলা বেগম হাসতে হাসতে বলে, ভাইয়া, এতক্ষণ বুঝি সময় লাগে? আপনার নাস্তা দিয়ে গেলাম, এগুলো খেয়ে নিন। কিছুক্ষণ পর লাঞ্চ করবেন। ভাবি, এত খাবার খাবো কি করে? ঠিক খেতে পারবেন। কখন ওখান থেকে বেরিয়েছেন? রাস্তায় তো মনে হয় কিছু খাওয়া হয়নি, মুখটা শুকনো হয়ে গেছে। না, আমি যাই। আমার ননদ আবার আপনার জন্য রান্না করছে, তাকে গিয়ে একটু হেল্প করি। ননদের কথা বলতেই রাহেলা বেগম হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। রাতুল মনে মনে বলে, সেলিনা, তুই এত বড় হয়ে গেছিস। কত ছোট দেখেছিলাম তোকে, আর এত সুন্দর হয়ে গেছিস। কিন্তু তুই তো আমায় ভালোবাসিস না। আমি তো প্রথম থেকেই জানতাম তুই রাকিবের প্রতি দুর্বল ছিলিস। তুই যখন সত্যিটা জানতে পারবি তখন আমাকে আপন করে নিতে পারবি তো?
না আমাকে ঘৃণা করে আমার থেকে দূরে সরে যাবি। তোকে ঠকাতে আমারও ভালো লাগছে না, কিন্তু আমি যে ভাইকে কথা দিয়েছি। সরি সেলিনা, তুই কিছু মনে করিস না, আমি নিরুপায়, তুই আমাকে ক্ষমা করে দিস। রাতুল হলো আমাদের এই গল্পের হিরো। তার বাবা আনোয়ার সরকার ও মা মনোয়ারা বেগম। আনোয়ার সরকার একজন আর্মি মেজর ছিল। বর্তমানে তিনি অবসর নিয়ে পঞ্চায়েত প্রধান হয়েছেন। রাতুল ও রাকিব এরা দু ভাই। রাতুল ছোটবেলায় বাবার সাথে অভিমান করে চলে গিয়েছিল, আর রাকিব পড়াশোনার জন্য কানাডায় চলে গিয়েছিল। আনোয়ার সরকারের ভাই আজাদ সরকার, উনি একজন বিজনেসম্যান। বিভিন্ন জায়গায় ওনার প্রপার্টি আছে, অনেক ফ্যাক্টরিও আছে। তবেও গ্রামের বাড়ি আর নিজের পরিবারকে সে খুব ভালোবাসে, তাই সে এসব ছেড়ে কোথাও যেতে চায় না। দরকার পড়লে দুদিনের জন্য যায়, আবার চলে আসে। আজাদ সরকারের স্ত্রী অনেকদিন আগেই গত হয়েছেন। তার এক ছেলে ও এক মেয়ে। ছেলে হাসানের বয়স এখন 27 বছর। সে বাবার ব্যবসা দেখাশোনা করে। তার স্ত্রী রাহেলা গৃহবধূ, আর তার ছোট্ট 4 বছরের মেয়ে তিথি। আর আজাদ সরকারের মেয়ে সেলিনা, সে এখন কলেজের 3rd ইয়ারের ছাত্রী। আজাদ সরকারের ছেলে হাসানের বয়স যখন 12 বছর, মেয়ে সেলিনার বয়স 6 বছর, তখন আজাদ সরকারের স্ত্রী রুনা বেগম মারা যায়। আজাদ সরকারের স্ত্রী ছেলে ও মেয়েকে খুব ভালোবাসত, তাই সে দ্বিতীয়বার আর বিয়ে করেনি। হাসান ও সেলিনা দুই ভাই বোনে তারা বড় মা অর্থাৎ মনোয়ারা বেগমের আদরের দাদি ফিরোজা বেগমের কাছে মানুষ হয়। মনোয়ারা বেগম এই দুই ভাই বোনকে নিজের সন্তানের মতোই মানুষ করে। রাতুল ও রাকিবের মতোই হাসান ও সেলিনাকেও ওর বড় মা খুব ভালোবাসে, কখনো ওদেরকে আলাদা চোখে দেখেনি। রাকিব দাদু ভাই, কি করছো? কি করব, ভালো লাগছে না বাড়িতে থাকতে। ভাবছি একটু বাইরে থেকে ঘুরে আসি। কতদিন তো হয়ে গেল, এখনো আসা হয়নি। এখানকার গাছপালা, মাঠঘাট সবার সাথে একটু পরিচয় হয়ে আসি। আমি সেসব গাছগুলোকে ছোট দেখেছিলাম, তারা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে। যদি যাস সেলিনাকে নিয়ে যাবি। আবার ওকে নিয়ে যাব কেন? তাতে কি হয়েছে? মেয়েটা তোকে বড্ড বেশি ভালোবাসে, সেই জন্যই তো তোদের ছোট থেকে বিয়ে ঠিক করে রেখেছে। তারপর রাতুল ওরফে রাকিবকে বাড়ি থেকে একটা পুরনো বাইক দেওয়া হয়। রাতুল সেটা স্টার্ট দিতে পারছিল না। সেটা দেখে রাহেলা বেগম হাসতে থাকে আর মজা করে বলে, ভাইয়া যে এতেই হাঁপিয়ে গেলে, তাহলে আমার ননদকে সামলাবে কি করে? কতদিন পড়েছিল, কেউ ব্যবহার করেনি বোধহয়, তাই স্টার্ট ধরছে না। কিছুক্ষণের মধ্যে গাড়িটা স্টার্ট ধরে গেল। রাতুল গাড়িতে বসে, আর সেলিনা একটু থতমত খায়, কারণ বাইকে বসলে রাকিবকে স্পর্শ করতে হবে। তাই সেলিনার কিন্তু লাগছে। সেটা খেয়াল করে রাহেলা বেগম বলল, অত লজ্জা পেতে হবে না, লজ্জাপতি লতায় একেবারে। এতদিন তো কেঁদে কেঁদে অবস্থা খারাপ করে ফেলেছিলে, কবে আসবে কবে আসবে, অপেক্ষায় যেন সইছে না। আর এখন এসে গেছে, মেয়ের দেখো না লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আরে ও তোমার স্বামী, বসো পিছনে আর জড়িয়ে ধরো। রাহেলা বেগমের কথা শুনে সেলিনা বিরক্ত ভাব দেখায় আর ভাবিকে উদ্দেশ্য করে বলল, তুমি বড্ড বাজে বকো। রাকিব গাড়ি স্টার্ট দিতেই সেলিনা পড়ে যাচ্ছিল। রাকিব বলল, অসুবিধা কি, আমাকে ধর, তা না হলে পড়ে যাবি তো। সেলিনার কোনো উপায় থাকে না, সে রাকিবকে ধরে বসে। কিছুক্ষণ পর ওরা একটা মার্কেটে এসে পৌঁছায়, আর একটা শপিং মলের সামনে রাকিব দাঁড়ায় আর সেলিনাকে উদ্দেশ্য করে বলে, সেলিনা, এটা তো ইমরান চাচার শপিং মল। হ্যাঁ ভাইয়া। এখন অনেক বড় করে ফেলেছে, আমি যখন ছিলাম তখন অত বড় ছিল না, অনেকদিন আগেই দেখেছি তো। চল ভেতরে চল। শপিং মলের ভেতরে ঢুকবো কেন? আমি তো কিছু নিয়ে আসিনি, আমি তো জানি না তোর কি পছন্দ, সেই জন্য তো তোকে এখানে নিয়ে এলাম। তোর কি পছন্দ দেখে কিনবি, চল। শুধু আমাকে দেবে, বাড়িতে কারোর জন্য কিছু কিনবে না? সেই জন্য তো তোকে সাথে করে নিয়ে এসেছি, তুই সকলের জন্য পছন্দ করে কিনবি। রাতুলকে দেখেই ইমরান চাচা চিনতে পারে। সেলিনাকে জিজ্ঞেস করে, সেলিনা, এই ছেলেটা কে রে? খুব চেনা লাগছে কিন্তু মনে করতে পারছি না। বড় আব্বুর ছোট ছেলে রাকিব ভাইয়া, পড়াশোনার জন্য বিদেশে চলে গিয়েছিল, আবার এখন ব্যাঙ্গালোরে চাকরি করে, 9 বছর পর দেশে ফিরছে। সেলিনার কথায় ইমরান চাচা হাসলো।
আর রাকিবকে উদ্দেশ্য করে বলল, তাই তো বলছি, খুব চেনা চেনা লাগছে। তোমার ভাইয়া রাতুলের মুখটাও তোমার মতন। আমি তোমাদের দুজনকে তখন গণ্ডগোল করে ফেলতাম। তুমি বড় না রাতুল বড়? যাকগে বাবা, তুমি মানুষ হয়ে ফিরে এসেছো, বাবা মার মুখ উজ্জ্বল করেছো, শুনে খুব আনন্দ লাগছে। তোমার বাবা খুব দুঃখ করে, আমার দোকানে তো মাঝে মাঝেই আসে। তোমার বড় ভাইয়ার কথা খুব বলে। তোমার বড় ভাইয়া যে কোথায় হারিয়ে গেল তার খোঁজ পাওয়া গেল না। তোমার বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু কি যে অভিমান ছেলেটা, সেই যে চলে গেল আর ফিরে এলো না। তারপর সেলিনাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে সেলিনা, তোরা যা যা পছন্দ তুই কিনে নে। আমাদের লোক আছে, তারা তোকে দেখাচ্ছে। বাবা তুমি বসো, আমি আসছি। ইমরান চাচা চলে যায়। সেলিনা পছন্দ করতে থাকে। হঠাৎ রাতুল তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এই সেলিনা, তুই শাড়ি পরিস না? শাড়ি পরলে তোমার ভালো লাগবে? সেলিনার কথায় রাকিব মজা করে বলে, তুই যা পরবি তোকে তাতেই মানাবে। তুই আগের থেকে আরো সুন্দর হয়ে গেছিস। কেন মিথ্যে কথা বলছো? মিথ্যে বলছি না, সত্যি কথা বলছি। সেজন্য তো 9 বছর আমাকে দেখোনি। কতবার ভিডিও কলে কথা বলতে চেয়েছি, কিন্তু কখনো দেখা দাওনি। আমার মনে হচ্ছে আমাকে তোমার পছন্দ নয়, সেজন্য তো কথা বলনি। সেলিনার কথায় রাতুল মুচকি হাসে আর মনে মনে বলে, সেলিনা, তোকে তো আমারও ভালো লাগতো, কিন্তু আমি দেখতাম তুই সব সময় রাকিবকে চাইতিস। সেই জন্য আর আমি তোকে পাবার চেষ্টা করিনি। তখনই তোর মন বুঝে গিয়েছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ তোকে আমারই হতে হলো। কিন্তু তুই যেদিন সত্যিটা জানতে পারবি, সেদিন তুই কি পারবি আমাকে ভালোবাসতে, সব কিছু ভুলে আমাকে মেনে নিতে? রাকিব যখন মনে মনে ভাবছে, তখন সেলিনা তার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি গো, কি ভাবছো? তোমাকে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? সেলিনার কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে রাতুল, আর সে স্বাভাবিক হয়ে বলে, কিছু বলছিস? বলছি রাকিব ভাইয়া, এই শাড়িটা ভাবিকে কেমন লাগবে? সেলিনার কথায় রাকিব হাসলো আর হাসতে হাসতে বলল, আমি মেয়েদের ব্যাপারে কিছু বুঝি না। তুই ভাবিকে ভিডিও কল করে দেখা, ভাবি কি বল, ভাবি কি বলে দেখ, তবে তুই যেটা নিবি আমি সেটা পছন্দ করে দেব। তারপর ভিডিও কলে সেলিনা তার ভাবিকে দেখায়। ভাবি রাহেলা বেগম হাসতে হাসতে বলে, খুব ভালো হয়েছে, আমার পছন্দ। ভাইয়া বুঝি পছন্দ করে দিল? রাহেলা বেগমের কথায় সেলিনা হাসতে হাসতে বলল, ভাবিও মেয়েদের জিনিসের ব্যাপারে কিছু জানে না, তাই তো আমি পছন্দ করছি। ভালো হয়নি বলো? খুব ভালো হয়েছে। তাহলে ওর বউয়ের জিনিসটাকে কে পছন্দ করে দিচ্ছে? আমাকে পছন্দ করে কিনতে হবে। তাই সবাইকে কি গিফট দিচ্ছে নাকি? ভাবি, ওর সাথে কথা বলো, যা জানার ওর কাছ থেকে জেনে নাও। তারপর সেলিনা ফোনটা রাতুলকে ধরিয়ে দেয়। রাতুল বলে, হ্যাঁ ভাবি, অনেকদিন পর দেশে ফিরলাম, সবার জন্য তো কিছু না কিছু আনতে হবে। আমি তাড়াতাড়ি চলে এসেছি। তাছাড়া আমি তো সকলের পছন্দ জানি না, আর এখানে ইমরান চাচার শপিং মলে ভালো জিনিস পাওয়া যায়, সেই জন্য সেলিনাকে নিয়ে এলাম। তা ভাবি, তোমার পছন্দ হয়েছে তো? রাকিবের কথায় রাহেলা বেগম খুব মিষ্টি করে হেসে উত্তর দিল, খুব সুন্দর হয়েছে ভাইয়া। রাকিব নিজে একটা শাড়ি পছন্দ করে আর সেলিনাকে দিয়ে বলে, এই শাড়িটা তুই পরবি, মাঝে মাঝে শাড়ি পরবি। শাড়ি মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করে। আমি তোকে এই রূপে দেখতে চাই। তুই আজকে রাতে এই শাড়িটা পরে আসবি আমার কাছে। আজকে তো পূর্ণিমা, ছাদে যাব, অনেক গল্প করব। রাকিবের কথায় সেলিনা হাসে। তারপর কেনাকাটি করে ওরা বাড়ি চলে আসে। প্রত্যেককে গিফট উপহার দেয়। গিফট পেয়ে সবাই খুব খুশি। ফিরোজা বেগম মজা করে বলে, দাদু ভাই, এই বুড়িকে কেন অত দামি জিনিস দিতে হবে? কে দেখবে এই বুড়িকে? সে তো কবেই চলে গেল আমায় ছেড়ে, আর দেখার আমার লোক নেই। শুধু শুধু টাকাগুলো খরচ করলি। দাদি ফিরোজা বেগমের কথায় রাকিব মজা করে বলে, কেন গো বুড়ি, তোমার সেই বর চলে গেলে এই বর তো এসে গেছে,
তাই বরকে দেখে তোমার একটু সাজতে ইচ্ছে করেনি? তাছাড়া কি এমন বয়স হয়েছে তোমার? এই বয়সে সব কিছু শেষ করে দিলে চলবে কি করে? আমার যে তোমাকে সেজে গুজে দেখতে খুব ইচ্ছে করে। ওই মিয়া, এই ছুরিকে ছেড়ে এই বুড়িকে কখনো দেখতে ইচ্ছে করে? কথাই বলতে হয়। তাই বলছিস, সেলিনার মতো সুন্দরী মেয়ে পাশে থাকলে আমার মতো 75 বছরের বুড়ির দিকে তোর মতো ছোড়া তাকিয়ে দেখবে না। ফিরোজা বেগমের কথায় রাকিব ফিরোজা বেগমের গালটা টিপে আদর করে বলে, আরে ডার্লিং, এই বয়সে তোমার এত রূপ কম বয়সে কত ছিল? দাদু বুঝি সব সময় তোমাকে নিয়েই পড়ে থাকতো। আমার মনে হয় সে কাজকর্ম কিছু করতো না। আমারও তাই অবস্থা। আমি 75 বছরের বুড়ির প্রেমে এত পাগল হয়ে গেছি, 20 বছরের ছুরির দিকে আমার মন চাইছে না। ওটা মুখে বলতে হয়, আমি যেন দেখতে পাইনি। এসে নাগাদ তুই সেলিনার পিছনেই ছুটছিস। আমি বাইরে থাকলেও আমার মন কিন্তু সব সময় তোমার কাছেই থাকতো। তোমাকে তো আমি ভুলতে পারিনি, সেজন্য তো তোমার টানে চলে এলাম। কদিন আর একা একা কাটাবো বলো? তুমি আমার শেষ জীবনে একমাত্র অবলম্বন হবে। আমি কেন হব? সেলিনা আছে, তোর বাচ্চা হবে, তুই বাবা হবি, তারা তোর অবলম্বন হবে। আমি আর কদিন বাঁচবো? আমি চাইছি তার আগে তোরা ওদের দুজনের বিয়েটা দিতে পারলে বাঁচি। সেলিনার মা রুনাই তোদের বিয়ে ঠিক করেছিল, তোকে খুব ভালোবাসতো। ও বলেছিল রাকিবকে আমার মেয়ের জামাই করব। তার কথা রাখতে হবে। আর কিছুদিন পর সেলিনার অনার্স কমপ্লিট হয়ে যাবে, তারপরই তোদের বিয়ে। এদিকে অফিসে মন খারাপ করে বসে আছে হাসান। তাকে চিন্তিত দেখে তার বন্ধু আকাশ বলল, কিরে, কি চিন্তা করছিস? চিন্তা করছি না, আসলে একদিকে আমার খুব আনন্দ হচ্ছে আর অন্যদিকে দুঃখ হচ্ছে। আমার বোনের বিয়ে হবে আমার চাচাতো ভাইয়ের সাথে, কিন্তু বিয়ের পর সে মনে হয় আমার বোনকে নিয়ে ব্যাঙ্গালোরে চলে যাবে, কারণ সে ব্যাঙ্গালোরে চাকরি করে। 9 বছর পর দেশে ফিরেছে, এখন বাড়িতেই আছে। আমরা তাকে অনুরোধ করেছি যাতে সে আর বাইরে না যায়, কিন্তু ও তো কানাডা থেকে পড়ে এসেছে, আর আমাদের এখানে সেরকম কোম্পানিও নেই। ওখানে অনেক টাকা স্যালারি পায়। ওর ইচ্ছে বিয়ের পর ব্যাঙ্গালোরে সেটেল হবে, সেজন্য আর কি মনটা খারাপ। আসলে মা হারা বোনটাকে আমি কখনো চোখের আড়াল করিনি, আর ও আমার কলিজা। ওকে আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসে। আমার মা আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছে, তাই আমার মায়ের কথা রাখতে হবে। আর এই বিয়েতে আমার বোনেরও মত আছে, আমি চাই ওরা সুখী হোক। হাসানের মুখ থেকে এসব কথা শুনে আকাশ বলল, তোরা কেন ছোটবেলায় বিয়ে ঠিক করেছিস? আমার তোর বোনকে পছন্দ ছিল, সেই জন্য প্রস্তাবও দিয়েছিল, কিন্তু তোরাই রাজি হলি না। দেখ, আমার মা এই বিয়ে ঠিক করেছে, তাও অনেক দিন আগে, তাই এখানে আমরা বা আমাদের বাড়ির লোকেদের কিছুই করার নেই। শুধু রাকিব এখানে ছিল না বলে বিয়েটা হয়নি। ওর পড়াশোনা শিখে ভালো চাকরি করার ইচ্ছে ছিল, ওর স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। তাই ছোটোবেলায় মাধ্যমিক দেওয়ার পরপরই পড়াশোনার জন্য কানাডায় চলে যায়। তারপর থেকে আমাদের বাড়িতে এই বিষয়ে কখনো আলোচনা হয়নি। ও এখন ফিরে এসেছে। দাদি শরীরটাও ভালো নেই। দাদি চাইছে আর 2 মাস পর আমার বোন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেললে তারপরেই ওদের বিয়ে হবে। বোনের বিয়ে হয়ে যাবে কথাটা শুনে আকাশের খুব রাগ ধরল। সে মুখে কিছু বলল না, কিন্তু মনে মনে সে জ্বলতে শুরু করলো, কারণ সে সোনিয়াকে দেখে ওর ভালো লেগেছে। তাছাড়া এখানে ওর একটা স্বার্থ জড়িত ছিল। বিয়ের জন্য বাড়িতে প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু সবাই না করে দিয়েছে। তাই সেলিনার বিয়ের কথা তার ভাইয়ের মুখ থেকে শুনে সে ভেতরে ভেতরে জ্বলতে লাগলো। হাসানের ঘনিষ্ঠ বন্ধু আকাশ আহমেদ, সে একজন বিজনেসম্যান। সেই কারণে সে কয়েকবার হাসানদের বাড়িতে এসেছে, আর সেখানেও সেলিনাকে দেখে আরও ভালো লেগে যায়। এদিকে রাকিবের দেওয়া শাড়িটা পরে সেলিনা ছাদে যায়, দেখে রাকিব দাঁড়িয়ে আছে, তার হাতে জ্বলন্ত সিগারেট। সেটা দেখে সামনে এগিয়ে সেলিনা জিজ্ঞেস করে, রাকিব ভাইয়া, তুমি কি সিগারেট খাও? সেলিনার মুখ থেকে এই কথা শুনে রাকিব সাথে সাথে সিগারেট ফেলে দেয় আর বলে, মাঝে মধ্যে খাই, বাইরে থাকতাম তো, বন্ধুদের পাল্লায় পড়ে খেতাম। তবে নেশা যে তা নয়, না খেলেও থাকা যাবে। আসলে এতক্ষণ একা ছিলাম তো,
এই বিজনেসের ব্যাপারে একটু চিন্তা করছিলাম, সেই জন্য একটু স্মোক করছিলাম। তুমি তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কবে থেকে আবার বিজনেসম্যান হলে? এটাই তো আমার বিজনেস। কোম্পানিতে ভালো জায়গায় আছি, আরও ভালো জায়গায় যেতে হবে। তুই তো জানিস আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি সফল ইঞ্জিনিয়ার হব, আর আমি নিজস্ব কোম্পানি খুলব। আমি কখনো কারো অধীনে চাকরি করব না, আমি শুধু অভিজ্ঞতার সঞ্চয়ের জন্য করছি। খুব তাড়াতাড়ি আমি নিজের কোম্পানি খুলে একটা বেটার জায়গায় যাব। কথাটা শেষ করে রাতুলের চোখ যায় সেলিনার দিকে। সে নেশা ভরা চোখে সেলিনার দিকেই তাকিয়ে থাকে। সেলিনাকে দেখে সেটা লক্ষ্য করে। কিছুক্ষণ পর সেলিনা বলে, রাকিব ভাইয়া, কি দেখছো অমন করে? এটা তোমার শাড়ি পরেছি। তুমি বলেছিলে না আজকে পূর্ণিমা, সেজন্য রাত্রে শাড়িটা পরে ছাদে আসবি, তাই তো পরেছি। তার মানে আমাকে ভালো লাগছে না? সেলিনার কথায় রাকিব হাসতে হাসতে বলল, পাগলি, তোকে খুব সুন্দর লাগছে, তাই তো তোর দিকে তাকিয়ে আছি। তোকে তো আমি অনেক দিন থেকেই পছন্দ করি, আর তোকে আমি আমার বউ হিসেবে দেখব, এটা আমার বহুদিনের ইচ্ছে। তাই তো লাল রঙের এই শাড়িটা তোকে আমি কিনে দিলাম। তোকে খুব ভালো লাগছে রে। তোকে যে আমি কবে নিজের করে পাবো, তুই তাড়াতাড়ি পরীক্ষাটা দিয়ে দে, আর অপেক্ষা করতেও পারবো না। তারপরেই তোকে বিয়ে করে ফেলবো। সে তো হবেই, আর মাত্র 2 মাস আমার পরীক্ষা বাকি আছে, তারপরে আমাদের বিয়ে হবে। আমিও তোমাকে খুব পছন্দ করি। মা আমাদের এই বিয়ে ঠিক করেছিল, সেজন্য মাকে ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে। মা হয়তো আমার মনের কথা জানতো। তোমাদের 2 ভাইয়ের মধ্যে আমি তোমাকে বেশি পছন্দ করতাম। রাতুল ভাইয়াকে অত ভালো লাগতো না। ও যে খারাপ ছিল তা নয়, তবুও আমার মন সব সময় তোমাকে চাইতো। সেলিনার মুখ থেকে এই কথা শুনে রাতুলের মনে একটু কষ্ট হয়। সে সেলিনাকে বুঝতে দিতে চায় না। সেলিনাকে বলে, চল নিচে চল, রাত হয়েছে, ঘুমোতে হবে। ভাইয়া, তোমার দেওয়া উপহার এই আমি প্রথম পড়লাম, তোমাকে একটা সালাম করি। সেলিনার কথায় রাকিব হাসতে হাসতে বলল, থাক, সালাম করতে হবে না। আমি সব সময় তোকে দোয়া করি তুই সুখী হ। ওরা দুজন যখনই ছাদ থেকে নেমে আসে ঠিক তখনই রাহেলা বেগমের সাথে দেখা। রাহেলা বেগম ওদের দুজনকে দেখে মজা করে বলে, ভাইয়া, এটা কিন্তু ঠিক কাজ হচ্ছে না। তোমাদের এখনো বিয়ে হয়নি, আর সেলিনা যথেষ্ট ছোট, যেন কোনো ঘটনা ঘটে না যায় শেষে বিয়ের আগেই। বাকি কথাটা আর বলল না রাহেলা বেগম। মুখ থেকে এই কথাটা শুনে রাকিব বলল, ভাবি, তুমি কী সব উল্টোপাল্টো কথা বলছো? অত নিচু চোখে আমায় দেখো না। এসব বিষয়ে আমি ভাবতেই পারিনি। আজকে সেলিনাকে এই শাড়ি গিফট করেছিলাম, আর বলেছিলাম তুই পরবি। আজকে তো পূর্ণিমা, চাঁদের আলোয় আমি তোকে দেখব, সেজন্য পরে এসেছিল, আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। রাকিবের কথা শুনে রাহেলা বেগম হাসতে হাসতে বলল, ভাইয়া, আমি তো তোমার সাথে মজা করছিলাম। আসলে সম্পর্কে তুমি আমার ননদের জামাই হচ্ছ, এইটুকু তো আমার অধিকার আছে। আমিও তোমাদের খারাপ চোখে দেখিনি। রুমে আসার পর রাতুলের বন্ধু সাজিদ ফোন করেছে। রাতুল ফোন ধরতেই সাজিদ বলল, হ্যালো সাজিদ, কেমন আছিস? আমি তো ভালো আছি, তোর খবর কি? আর তুই কাজের জন্য কোথায় গেছিস? এদিকে চৌধুরী গ্রুপের সাথে মিটিং ক্যান্সেল হয়ে গেল। জালাউদ্দিন ফোন করেছিল, কবে আবার মিটিংয়ে বসা হচ্ছে, কয়েক কোটি টাকার একটা প্রজেক্ট আছে, তোর সিগনেচার দরকার, তুই কবে আসছিস? আমার যেতে দেরি হবে, তুই জালালউদ্দিনকে একটু বোঝা, সামনের মাসের দিন ধরবি। ঠিক আছে, আমি কথা বলছি, তবে তুই কিন্তু বেশি দেরি করবি না। তুই যদি না থাকিস আমি কিন্তু সমস্যায় পড়ে যাব। এই খাতে সব কিছু সামলানো আমার পক্ষে সম্ভব নয়। তুই তো জানিস আমি ততটা এক্সপার্ট নয়। আমি তোর জন্য এই ব্যবসা দেখাশোনা করেছি, তা না হলে কে করতো ব্যবসা? আমি সবসময় তোর উপর ডিপেন্ড। তাই খুব তাড়াতাড়ি তুই ফিরে আয়, আর তোর বিজনেস তুই বুঝে নে। রাতুল ও সাজিদ এরা দুজন ঘনিষ্ঠ বন্ধু, ও রাতুল সাজিদকে তার ব্যবসা দেখাশোনার জন্য নিয়োগ করেছে। সাজিদ সেভাবে পারদর্শী নয়, রাতুল সব কিছু করে, সাজিদ শুধু ওকে সহযোগিতা করে। তাই রাতুল চলে আসার পর সাজিদ সমস্যায় পড়ে। রাকিব তখন রুমে ছিল। হঠাৎ আজাদ সরকার তার সঙ্গে দেখা করতে চায় আর বলে, রাকিব, তুই কি ব্যস্ত আছিস? কেন চাচা, কিছু কি দরকার আছে? তোকে তাহলে আমি আমার অফিসে নিয়ে যেতাম।
সকলের সাথে পরিচয় করিয়ে দিতাম যে তুই আমার জামাই হবি। চাচা ওটা তো পরে করলেও চলতো। আসলে আমাদের কোম্পানিতে একটা প্রজেক্টের কাজ সাকসেস হয়েছে, সেই উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছে। তোকেও সেলিনাকে আমি দুজনকে নিয়ে যেতাম। চাচার কথায় রাকিব না করতে পারল না। রাকিব সম্মতি জানালো। তার পরের দিন রাকিব আর সেলিনাকে নিয়ে আজাদ সরকার পার্টিতে আসে। সেখানে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর হাসানের বন্ধু আকাশ সেখানে উপস্থিত ছিল। রাতুলকে দেখে সে হিংসায় জ্বলতে থাকে। সে সেলিনাকে একবার কাছে পেতে চায়, কিন্তু সেলিনা সারাক্ষণ রাকিবের সাথেই থাকে। রাকিব এবার একটু বাইরের দিকে গেল। আকাশ সেলিনার কাছে আসে আর বলে, এত তারা কিসের সেলিনা বিয়ে করার জন্য? আকাশের কথায় সেলিনা কিছু বুঝতে পারে না। সে বলে, আপনি কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি বিয়ে মানে? বলছি তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, সেই জন্য বলছিলাম তোমার তো এখন পড়াশোনা শেষ হয়নি, তাই কিছুদিন অপেক্ষা করতে পারতে। তোমার কত আর বয়স এখন? 20 কি 21 হবে। জীবনে অনেক কিছু দেখার বাকি ছিল। এত তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে পড়তে পারতে। তুমি তো জানো বিয়ে মানে একটা বন্ধন। এখন যে স্বাধীনতা পাচ্ছ তখন কি সেটা পাবে? আকাশের কথা শুনে সেলিনা বিরক্ত হয় আর বলে, ভাইয়া, এই বিয়ে আমার মা ঠিক করেছে। আমি শুধু মার ইচ্ছেকে সম্মান দিচ্ছি। আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে আমার চাচাতো ভাই হয়, তাই এই ব্যাপারে বাড়ির সকলের মত আছে। সেখানে আমি আপত্তি করব কেন? এটা আমাদের ফ্যামিলির বিষয়। আপনার এই বিষয়ে কিছু না বলাই ভালো। আসলে আকাশের কথাবার্তা সেলিনার খুব একটা ভালো লাগে না। সে খুব যে আকাশকে পছন্দ করত তা নয়, শুধু ভাইয়ার বন্ধু বলে সে কিছু বলে না। তার পরের দিন রাকিব যখন খেতে বসছিল, রাহেলা বেগম রাকিবকে বলল, ভাইয়া আমাদের কোম্পানিতে গিয়েছিলেন, কেমন লাগলো? রাহেলা বেগমের কথা শুনে রাকিব হাসলো। তারপর বলল, সব কিছু ঠিক আছে ভাবি। ওখানে আকাশ বলে একটা ছেলে ছিল, তার সাথে আলাপ হয়েছে? হ্যাঁ হয়েছে। জানো, ওই আকাশ সেলিনাকে পছন্দ করে একবার বিয়ের জন্য প্রস্তাবও দিয়েছিল, কিন্তু আমাদের এখান থেকে না করে দিয়েছে। কারণ সেলিনার বিয়ে তো আগে থেকেই ঠিক ছিল তোমার সাথে। ওর রাগ হয়েছিল, কিন্তু কিছু করার নেই। আমার শাশুড়িমা ছোটবেলা বিয়ে ঠিক করেছিল, তাই তার কথা রাখতে হবে আমাদের সকলকে। তাছাড়া সেলিনা তোমাকে ভালোবাসে, ও তোমাকে চায়। তখন পাশে বসা রাতুলের মা মনোয়ারা বেগম বলল, আমার ছেলেকে ছেড়ে সেলিনা ওই আকাশকে পছন্দ করবে কেন? কালকে রাকিব যখন যাচ্ছিল ওই পোশাক পরে ওকে কত সুন্দর লাগছিল, যে কোনো মেয়ে দেখলেই ওকে পছন্দ করে নেবে। তখন সেখানে বসা ফিরোজা বেগম বলে, কালকে আমি রাকিবকে দেখে আমার রাতুলের কথা মনে এসেছিল, আর আমার তখন খুব কষ্ট হচ্ছিল। ওরা দু ভাই সব সময় একই পোশাক পরতো, আর দুজনকে একই রকম দেখতে লাগতো। মা, আপনি চুপ করবেন? আপনার ছেলে যদি শুনে রাগ করবে। ওই অমানুষটার কথা আমাদের বাড়িতে উল্লেখ করতে বারণ করেছে। আপনি কেন বারবার ওর কথা বলেন? ওকে কেন ভুলতে পারছেন না? ও একটা বাজে ছেলে, ওকে ভুলে যান আর রাকিবকে নিয়ে থাকুন। ও রাতুলের থেকে অনেক ভালো ছেলে। আমি তো একটা কুলাঙ্গারকে পেটে ধরেছিলাম। ও আমার ছেলে কখনোই হতে পারে না। বাড়ি থেকে চলে গেছে, ভালো হয়েছে। ওই ছেলের মুখ দেখাও পাপ। এ কথা শোনার পর রাতুলের মনটা খারাপ হয়ে যায়। সে খাবার টেবিলে বসে খাবার খেতে পারে না। কিছুক্ষণ পর সে রাহেলা বেগমকে উদ্দেশ্য করে বলে, ভাবি আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠে পড়লাম। আরে উঠে পড়লে মানে? কিছুই তো খেলে না, সবই তো পড়ে আছে। আর ইলিশ মাছের রান্নাটা খুব সুন্দর হয়েছে, ওটা অন্তত খেয়ে যাও। কিছু খেতে ভালো লাগছে না, এখন আমি আসি। কাউকে কিছু বুঝতে না দিয়েই রাতুল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর রুমে এসে সে খুব কান্না করে এবং কাঁদতে কাঁদতে বলে, মা তুমি আমায় ভুল বুঝেছ। তোমার রাতুল খারাপ ছেলে নয় মা। কেন কেন তুমি তোমার ছেলেকে চিনতে পারলে না? তোমরা সবাই কি সুন্দর হাসি খুশি আছো, কিন্তু আমি কেন কষ্ট পাচ্ছি? তোমরা আমার সামান্য ভুলের জন্য আমাকে পর করে দিলে। এই রাকিব তোমার ছেলে, আর আমি কি তোমার কেউ না? রাতুল যখন রুমে বসে কান্না করছে, নানান রকমের চিন্তা করছে, তার অতীতের কথা ভেবে কষ্ট পাচ্ছে, তখনই বাইরে থেকে সেলিনা বলল, ভাইয়া আসবো?
রাতুল স্বাভাবিক হয়ে দরজা খুলে দেয়। সামনে সেলিনাকে দেখতে পেয়ে সে বলে, তুই তুই এখানে কিছু বলবি? তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো, তাই তো আমি কত কষ্ট করে রান্না করলাম। তোমার কি হয়েছিল তুমি না খেয়ে চলে এলে? বড় মার কোনো কথায় তুমি কি কষ্ট পেয়েছো? কি কথায় কষ্ট পেয়েছো? যখন বড় মা রাতুল ভাইয়ার কথা বলছিল তোমার চোখ দুটো ছলছল করছিল। আমার মনে হচ্ছে তুমি কি তোমার বড় ভাইয়ার জন্য কান্না করছিলে। দেখো রাতুল ভাইয়া খারাপ ছেলে ছিল না, কিন্তু যেটা করেছে সেটা তো সমর্থনযোগ্য ছিল না। আমি তখন ছোট ছিলাম, তবু কিছু বুঝতে পারি। সে যাকগে, ওর কথা ভেবে তুমি কষ্ট পেও না। তোমার চোখে পানি দেখলে আমার বড্ড কষ্ট হয়। আমি যে তোমাকে খুব ভালোবাসি। তোমার ভাইয়া চলে যাওয়ার পর তোমার মন খুব খারাপ ছিল, তুমি বাড়িতে থাকতে চাওনি। বড় আব্বুকে বলে তুমি বাইরে চলে গিয়েছিলে। তুমি জানো তোমার এই সিদ্ধান্ত আমাকে কতটা কষ্ট দিয়েছিল। তুমি কেন বোঝো না? তুমি যেখানেই যাবে আমাকে সাথে নেবে। তোমাকে ছাড়া আমি সব কিছু অন্ধকার দেখি। ওরা যখন কথা বলছিল ঠিক তখনই রুমে প্রবেশ করে ফিরোজা বেগম আর ওদেরকে উদ্দেশ্য করে বলে, এই তোরা ঘরের ভেতরে কি ফিসফিস করছিস? বিয়ের আগে এগুলো ঠিক নয়। হঠাৎ ফিরোজা বেগমের আগমনে দুজনেই চমকে যায়। রাকিব স্বাভাবিক হয়ে তার দাদিকে উদ্দেশ্য করে বলে, এ বুড়ি, কারো রুমে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়, সেটা জানো না? আজ হোক কাল হোক আমরা তো স্বামী স্ত্রী হব, আমাদের বুঝি লজ্জা করে না? সেই জন্যই তো ঢুকলাম, যদি কিছু হয়ে যায় তখন তো আবার মুখ দেখাবার জায়গা থাকবে না। তারপর রাতুলকে উদ্দেশ্য করে বলল, জানিস রাকিব, তুই আমার সাথে কখনোই মজা করে কথা বলতিস না। রাতুল সবসময় আমার সাথে এরকম কথা বলতো। বিদেশে গিয়ে কত পাল্টে গেছিস, ওখানে মেয়েদের সাথে প্রেম করেছিলিস, তাই এখানে এসে তোর মুখটা এত পাতলা হয়ে গেছে। আর একটা কথা বলি, সেলিনার সাথে তোর বিয়ে হয়ে গেলে তুই কিন্তু ওকে তুমি বলবি। জানি ছোটবেলার অভ্যাস, সময় লাগবে, তবুও তুই চেষ্টা করবি। দাদির কথা শুনে রাকিব তার দাদিকে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ গো দাদি, ওখানে গিয়ে বিদেশি মেয়েদের সাথে প্রেম করব কি? তখন মনে হলো আমার প্রেমিকা তো এখানেই আছে, তাই তো কিছু করতে পারলাম না। তুমি তো জানো আমার ছুগড়িকে ভালো লাগে না, আমার বুড়িকেই পছন্দ, তাই তো আবার চলে এলাম তোমার কাছে। আমি আর তোকে কি দেবো বল? কি আছে? তুই যখন চলে গিয়েছিলিস আমার মনে হচ্ছিল তুই আর ফিরে এসে সেলিনাকে বিয়ে করবি কিনা, কারণ বিদেশে গেলে অনেক ছেলেরাই বদলে যায় আর বিদেশি মেয়েদের বিয়ে করে। আমি বিদেশে গেলেও আমার মন তো তোমার কাছে বাধা পড়ে গিয়েছিল, তাই তো ওখানে গিয়েও কিছু করতে পারলাম না। এভাবে হাসি খুশিতে রাতুলের দিনগুলো পার হতে থাকে। সে রাকিব হয়ে সকলকে হাসি খুশি রাখার চেষ্টা করে। দাদি, বাবা, মা, চাচা, ভাই, ভাইয়ের বউ, সেলিনা, ভালোবাসা সব কিছু রাকিব সেজে রাতুল পেতে চায়। দেখতে দেখতে সেলিনার পরীক্ষা চলে আসে। রাতুলকে তার চাচা বলে, রাকিব, সেলিনার পরীক্ষা শুরু হচ্ছে সামনের সপ্তাহে, তুই কিন্তু রোজ দিয়ে আসবি, নিয়ে আসবি। হ্যাঁ চাচা, আমি নিজেই নিয়ে যাব, আমি ওকে দিয়ে পরীক্ষা হলের সামনেই অপেক্ষা করব। রাতের বেলায় সেলিনা যখন পড়ছিল ঠিক তখনই আকাশের ফোনে ফোন আসে। সেলিনা অপরিচিতদের নাম্বার দেখে ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি আকাশ বলছি। হ্যাঁ বলুন, কি বলতে চাইছেন? তোমাকে মিস করছি। সেলিনা যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল। তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলাম, কিন্তু সবাই বলে তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। এরকম তো হয়েই থাকে, কিন্তু কথা দিয়ে কথা রাখলে তো আর বিয়ে হয় না। তাই বলছিলাম আর একবার আমার প্রস্তাবটা ভেবে দেখবে। আমার তো সব কিছু আছে, আমি সব দিয়ে তোমাকে সুখী করবো। প্লিজ সেলিনা, আর একবার ভাবো। আর সেলিনা, তুমি বিয়েটা ভেঙে দাও আর তুমি আমার হয়ে যাও। আমার তো পয়সা আছে, আমাকে দেখতে শুনতেও ভালো, আমি শিক্ষিত, আমার ফ্যামিলিও ভালো। আমার তো মনে হয় না তোমাদের বাড়ির লোকেরা এই বিয়েতে আপত্তি করবে। শুধু তুমি একবার হ্যাঁ বলো, তারপর সকলকে বোঝানোর দায়িত্ব আমার। আকাশের কথায় সেলিনা রেগে যায় আর রেগে গিয়েই বলে, আপনি কিসব উল্টোপাল্টা কথা বলছেন? আমার 1 সপ্তাহ পর পরীক্ষা, তারপর আমার বিয়ে। এই বিয়ে আমার অনেক দিন আগে থেকেই ঠিক আছে। আমার মৃত মা এই বিয়ে ঠিক করেছে। আমি কতবার বলবো আপনাকে, আপনি এরকম ছেলে আমি তো জানতাম না। শুধু ভাইয়ার বন্ধু বলে
কথা বলতাম আপনার সাথে। আমি তো দেখছি আপনি একটা নিকৃষ্ট মানের জীব। সব জেনে শুনে এইরকম বলছেন, এইরকম করছেন। আমি আপনাকে শ্রদ্ধা করতাম, কিন্তু আমি তো দেখছি আপনি শ্রদ্ধার যোগ্য নন। আপনি আর আমাকে বিরক্ত করবেন না। আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথা থেকে? নিশ্চয়ই ভাইয়ার থেকে নিয়েছেন। খুব খারাপ করছেন। আপনি যদি বারবার আমাকে এভাবে বিরক্ত করেন, আমি কিন্তু বাড়ির লোককে জানাতে বাধ্য হব। আর জানেন তো, আমার হবু বর রাকিব খুব রাগী ছেলে। ও যদি শোনে আপনাকে ছাড়বে না, তাই আমাকে বিরক্ত করে। আর ভুল করবেন না। সেলিনা কিছুটা রেগে গিয়ে চিৎকার করে আকাশকে কথাগুলো বলছিল। রাতুল তখন ওদের দিকেই যাচ্ছিল। ও সেলিনার কথা শুনতে পায় আর রুমে এসে সেলিনাকে বলে, তুই কার সাথে এত রাতে কথা বলছিস? তোর তো সামনের সপ্তাহে পরীক্ষা। হঠাৎ সামনে রাতুলের আগমনে সেলিনা ভয় পেয়ে যায়। সে আমতা আমতা করে বলল, ভাইয়া, এত রাতে তুমি এখানে? তুই এত রাতে কার সাথে কথা বলছিস? আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর রুমে তোর চিৎকারের কথা শুনতে পাই। রাতুলের কথা শুনে সেলিনা কেঁদে ফেলে আর কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, একটা কথা তোমাকে বলা হয়নি। কি কথা আমাকে বলিসনি? কি হয়েছে? আমার ভাইয়ের বন্ধু আকাশ, ও একজন বিজনেসম্যান। ও আমার সাথে প্রেম করতে চায়, অনেক দিন থেকে পিছু লেগে আছে। আমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু আমার বিয়ে তো আগে থেকে ঠিক ছিল। ও সব জেনে শুনে আমাকে বিরক্ত করছে আর বলছে আমি যেন বিয়েটা ভেঙে দেই। আমি বললাম আমার মা কথা দিয়ে গেছে, আমাদের বিয়ে হবে। তাছাড়া আমি রাকিব ভাইয়াকে ছোট থেকে ভালোবাসি। এই মনে শুধু ও আছে। এই জায়গা আমি কাউকে বসাতে পারবো না। তারপরেও শুনছে না, আমাকে বারবার বিরক্ত করছে। আমি তো বাড়িতে কাউকে বলতে পারছি না, আমার সামনে পরীক্ষাও আছে। ও কিছুক্ষণ আগে আমাকে ফোন করে বিয়েটা ভাঙতে বলেছে। এটা কখনো সম্ভব বলো? যাকে আমি ছোট থেকে ভালোবাসি, যাকে স্বামী হিসেবে আমি মনে করি, এই জায়গায় আমি আর অন্য কাউকে দিতে পারবো না। কথাটা বলে সেলিনা রাকিব ভেবে রাতুলকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। রাতুল সান্ত্বনা দিয়ে বলে, তোকে চিন্তা করতে হবে না, তোর সামনে পরীক্ষা। তুই এখন মন দিয়ে পড়। কাল থেকে আর তোকে বিরক্ত করব না। তুই তো আমারই ছিলিস আর আমারই থাকবি। আমার থেকে কেউ তোকে ছিনিয়ে নিতে পারবে না। তারপরের দিন রাকিব ওরফে রাতুল আকাশের সমস্ত ইনফরমেশন জোগাড় করে জানতে পারে আকাশ একজন বিজনেসম্যান বা আমার একমাত্র সন্তান বলে ছোট থেকে স্বাধীনতা পেয়েছে, তাই ও একটু বিগড়ে গেছে। শুধু সেলিনা নয়, অনেক মেয়েকে প্রস্তাব দিয়েছে। ও নিয়মিত বারে যায়, ড্রিঙ্কস করে, সমস্ত বদ অভ্যাসও আছে। আকাশ আসছিল, রাতুল ফলো করছিল। তারপর সামনে গিয়ে আকাশকে বলে, আমি কে নিশ্চয়ই তোমার চিনতে অসুবিধা হচ্ছে না। রাতুলের কথা আকাশ হাসলো, তারপর হাসতে হাসতে বলল, অসুবিধা কেন হবে? তুমি তো হাসানের বোনের জামাই। তুমি তো জানো সেলিনার সাথে আমার বিয়ে অনেকদিন আগেই ঠিক হয়ে গেছিল। আমাদের বাড়ির প্রত্যেকে জানে আর এক সপ্তাহ পর ওর পরীক্ষা। তারপর আমাদের বিয়ে হবে। আর সব জেনে তুমি কেন সেলিনার পিছনে পড়ে আছো? ওকে আমার ভালো লাগে, ভালোবাসি কিনা বলতে পারবো না, তবে একটা অনুভূতি কাজ করে, সেজন্য ওকে বলেছিলাম। এর আগেও বাড়িতে গিয়ে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ওরা বলেছিল ওর নাকি বিয়ে ছোট থেকে ঠিক হয়ে আছে। ওর কথা আমার ভালো লাগে, সেই জন্য মাঝে মাঝে ওর কথা খুব মনে পড়ে, তাই তো ফোন করি। শুধু সেলিনার প্রতি ফিলিংস আছে? এরকম অনেক সেলিনা তোমার লাইফে আছে, তুমি তাদেরকে একই কথা বলেছ। আপাতত সেলিনা ছাড়া আমার মনে আর কার জায়গা নেই। আগে কী ছিল আমি জানি না, তবে বর্তমানে ওকে আমার ভালো লাগে। আজকে ওকে ভালো লাগছে, কালকে নাও লাগতে পারে। তুমি যখন জানো ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর কিছুদিন পর বিয়ে হবে, তুমি তো অন্যায় করছো। সব জেনে তোমার এই কাজ করা উচিত হয়নি। হাসান তোমার বন্ধু, তুমি নিশ্চয়ই চাইবে না ও তোমায় ভুল বুঝুক। তাছাড়া চাচা ও তোমাকে পছন্দ করে, ওর কাছেও নিশ্চয়ই তুমি নিচু হতে পারবে না। তাই তুমি সেলিনাকে বিরক্ত করবে না। কাউকে ভালো লাগাটা কোনো অপরাধ নয়, কিন্তু তুমি চাইছো, ও তো তোমাকে চাইছে না। তাই তুমি রাস্তাটা পাল্টে ফেলো। আমি তোমাকে ভালোভাবে বললাম, এরপর আমি কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। রাকিবের কথা শুনে আকাশ কিছু বলে না, সে গাড়ি নিয়ে চলে যায়। রাকিব ফিরে আসে, সে সেলিনাকে গিয়ে বলে, আমি ওকে বলেছি ও তোকে বিরক্ত করবে না। রাকিবের কথায় কিছু বুঝতে পারছিল না সেলিনা, তাই সে অবাক হয়ে বলে, ভাইয়া, তুমি
কাকে কি বলছো? আমি আকাশকে বলেছি। আকাশ মনে হয় না আর তোকে বিরক্ত করবে, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। দেখতে দেখতে সেলিনার পরীক্ষার দিন চলে এলো। রাতুল প্রতিদিন সেলিনাকে দিয়ে আসেন আর আবার নিয়েও যায়। শেষ পরীক্ষার দিন সেলিনা সকলকে বিদায়ের দাওয়াত করে। তার এক বন্ধু পৃথা সেলিনাকে বলে, কি রে সেলিনা, বিয়ে ঠিক হয়ে গেল? তুই আগে আমাদেরকে কিচ্ছু বলিসনি, একেবারে দাওয়াত করছিস। তুই যা মেয়ে মনে হয় না প্রেম করবি। তো বাড়ির লোকই তোর বিয়ে নিশ্চয়ই ঠিক করেছে? হ্যাঁ রে, আমার বাড়ির লোকেরা এই বিয়ে ঠিক করেছে আমার নিজের চাচাতো ভাইয়ের সাথে। এটা আমার মায়ের ইচ্ছে ছিল। রাকিব ভাইয়া আমার বড় আব্বুর ছোট ছেলে। আমার মা ওকে খুব ভালোবাসতো। মা বলেছিল ওকে জামাই করবে। তারপর তো মা মারা যায়। বাড়ির লোক সিদ্ধান্ত নেয় ওর সাথে আমার বিয়ে হবে। ও কানাডা চলে গিয়েছিল পড়াশুনো করতে। 9 বছর পর ফিরে এসেছে। আমার পরীক্ষার জন্য সবাই অপেক্ষা করছিল, আর পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই পরশুদিন আমাদের বিয়ে। সেলিনার কথায় পৃথা হাসতে হাসতে বলল, তাই শুনে খুব খুশি হলাম। তোর জামাই বাড়িতে ছিল না, বিদেশে ছিল। তার মধ্যে তোদের রোজ দেখা সাক্ষাৎ হতো না। আজ থেকে 9 বছর, মানে দুইজনেই ছোট। বাড়িতে যদি একসাথে মানুষ হতিস, কবে কি হয়ে যেত তার ঠিক নেই। এটা কিন্তু ঠিকই হয়েছে, এতে অবশ্য মজা আছে। তা তোর জামাই দেখাবি না? কথা বলবো আমাদের হবু জিজুকে, দেখবো, ভিডিও কল কর। ভিডিও কল করব কেন? সে তো এখানেই আছে। এখানে আছে মানে? প্রতিদিন আমাকে দিতে আসে, আমার জন্য অপেক্ষা করে গাড়িতে। ওই তো আমার জামাই। আরে তুই তো বলেছিলি তোর চাচাতো ভাই। চাচাতো ভাই তো আমার জামাই। ও, এতদিন পর সময় হলো বলার। তুই আমার থেকে এত বেশি চালাক? দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারিস না। ভেতর ভেতর সবই জানিস। চল এখন গাধি, আমাদের জিজুর সাথে আলাপ করিয়ে দিবি। রাতুল অপেক্ষা করছিল। সেলিনাকে দেখে রাকিব বলল, কি হলো সেলিনা, এত দেরি হচ্ছে কেন? পরীক্ষা তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে, কি করছিলিস এতক্ষণ? সেলিনার পিছনে আরেকটা মেয়েকে দেখে রাকিব আর কিছু জিজ্ঞেস করতে পারল না। সামনে এসে সেলিনা রাকিবকে বলল, ভাইয়া এর সাথে আলাপ করো, এ আমার বান্ধবী পৃথা, আমরা একসাথে পড়ি। সেলিনা রাতুলকে ভাইয়া বলেই সম্বোধন করছে দেখে পৃথা বলল, এই নিজের জামাইকে কেউ ভাইয়া বলে? তারপর রাকিবকে উদ্দেশ্য করে পৃথা বলল, হ্যালো জিজু, আমি সেলিনার বান্ধবী। এত বড় সত্যি ঘটনা দিন লুকিয়েছিল বলে আমার কিন্তু সেলিনার উপর খুব রাগ। ও আমার ঘনিষ্ঠ বান্ধবী, কিন্তু কখনো বলেনি আজকে বিয়ের দাওয়াত করছে। আপনি বলুন, এই অবস্থায় আমাদের উচিত আপনাদের বিয়েতে যাওয়া? পৃথার কথায় রাকিব হাসলো আর হাসতে হাসতে বলল, বান্ধবী ভুলে গেছে, আমি ওর জন্য সরি বলছি। আর রাগারাগি করো না, বিয়েতে অবশ্যই আসছো। তোমরা ওর বেস্ট ফ্রেন্ড, প্রত্যেকেই যাবে। ভাইয়া আপনার কথা শুনে খুবই সুন্দর, কি সুন্দর করে গুছিয়ে বললেন। আমি অবশ্যই বিয়েতে যাব। আজকে রাকিবের সাথে সেলিনার বিয়ে। গোটা বাড়িতে আলো দিয়ে সাজানো হয়েছে। সমস্ত আত্মীয়কে দাওয়াত করা হয়েছে। সরকার বাড়ির বিয়ে বলে কথা। ওরা এই এলাকার সব থেকে অর্থবান মানুষ। রাকিব সেলিনা দুজনই বরকনের সাজে সেজেছে। কাজী চলে এলো। আগে আইনত অর্থাৎ রেজিস্ট্রি ম্যারেজ হলো। তারপর কাজী কবুল বলতে বললে দুজনেই খুব আনন্দের সহকারে কবুল বলল। একে অপরের সাথে সারা জীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এদিকে আকাশের মনে শান্তি নেই। সে বসে বসে ফোনের মেসেজ দেখছে। হঠাৎ সেখানে একটা কোম্পানির প্রোডাক্টের দিকে চোখ পড়ল। সেখানেও রাতুলকে দেখতে পায়। সেই কোম্পানির মালিক নাকি রাতুল। কোম্পানির নাম রাতুল অ্যান্ড বিউটিফুল প্রোডাক্ট। ওর নিজের নামে কোম্পানির নাম রেখেছে। আকাশ চিন্তা করতে থাকে আর মনে মনে বলে, এ তো রাতুল বলেছে, কিন্তু এর নাম তো রাকিব। কিছু বোঝা যাচ্ছে না। আমাকে সত্যটা যেভাবে হোক খুঁজে বের করতে হবে। এদিকে আজকে তো ওদের বিয়ে। আকাশ ফোন করে তার অতি পরিচিত বন্ধুকে। তার নাম অমিত আলী খান। আকাশ বলে, হ্যালো অমিত, আমি তোকে একটা ছবি পাঠাচ্ছি। তুই এটা দেখে বলে দিবি এই ছেলেটার প্রফেশন কি আর কোথায় থাকে। আকাশের কথা শুনে অমিত বলল, হঠাৎ কেন তুই এসব জানতে চাচ্ছিস? কার ছবি আর কি প্রফেশন? তোর কথার আমি কিছু বুঝতে পারলাম না। এখন সব কিছু খুলে বলার সময় নেই।
দেরি হয়ে যাচ্ছে, শুধু একটা ব্যান্ডের ঠিকানা আমি তোকে দিচ্ছি, আর এক ব্যক্তি সম্পর্কে তথ্য জোগাড় কর। আমাকে 10 মিনিটের মধ্যে সেটা জানা। খুব ইমার্জেন্সি নাকি? হ্যাঁ ইমার্জেন্সি, তা না হলে বড় অঘটন ঘটে যাবে। ঠিক আছে, তুই একটু ওয়েট কর, আমি এখনই তোকে বলছি সব কিছু। অমিত সেই কোম্পানির ব্র্যান্ডের খোঁজ নেয় আর জানতে পারে তার আসল নাম কি। সে সব কিছু ডিটেলস জোগাড় করে আর সেই সাথে ছবিও পাঠায় খোঁজ নেওয়ার জন্য। এরা সম্পর্কে 2 ভাই, রাতুল বড় আর তার ভাই রাকিব ছোট। কিন্তু এটা যদি রাতুল হয় তাহলে রাকিব কোথায় গেল তার খোঁজ নেয়। অমিত তো সেই কোম্পানির খোঁজ নেয় আর জানতে পারে তার আসল নাম কি। সে সব কিছু ডিটেলস জোগাড় করে আর সেই সাথে দেখ, রাকিব বলে ছেলেটা বাইক দুর্ঘটনায় মারা গেছে। তার বেশি কিছু আমি জানি না, কিন্তু তার বড় ভাই কেন তার পরিচয় ওখানে গেছে আমি ঠিক বলতে পারবো না। অমিতের কথা শুনে আকাশ মনে মনে একটা পরিকল্পনা করে ফেলে। তারপর সে সমস্ত তথ্যসহ কিছু কথা হাসানের মোবাইলে পাঠায়। আকাশের মোবাইলে পাঠায়। তারপর তার বন্ধু হাসানকে ফোন করে আর বলে, হাসান, তোর সাথে আমার কিছু কথা আছে। দেখ, বাড়িতে বিয়ে চলছে, আমার বেশি কথা বলার সময় নেই, তোর সঙ্গে পরে কথা বলবো। আর তুই বিয়ে বাড়িতে এলি না কেন? আমি তোকে আগেই বলেছিলাম আমি বিয়েতে যাব না, তুই কিছুটা সময় দে না, আমি কিছু কথা বলতাম। ভাই, তুই কিছু মনে করিস না, আমার একদম সময় নেই, তুই SMS করে পাঠিয়ে দে, আমি সময় করে পড়ে নেব। হাসানের কথা শুনে আকাশ বলল, আমি কিছু তথ্য পাঠাচ্ছি তোকে, তুই এইগুলো দেখে নিবি, খুব তাড়াতাড়ি তুই ফোন চেক করবি। এদিকে বিয়ে মিটে গেছে। বাসর রাতে সেলিনা মাথায় ঘোমটা দিয়ে অপেক্ষা করছে। রাত 12টা নাগাদ রাকিব এলো বাসর ঘরে। রাকিবকে দেখে সেলিনা সালাম করতে গেলে রাতুল বলল, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না সেলিনা, মুখে বললেই হবে। চল, আজকে রাতে আমরা নামাজ পড়ি আর আল্লাহর কাছে সারা জীবন একসাথে থাকার অঙ্গীকার করি। রাকিবের কথা মতন সেলিনা তাই করলো। তারপর সেলিনা ও রাকিব দুজনেই শুয়ে পড়ল। রাকিব সেলিনার উদ্দেশ্যে বলল, আজকে তো আমাদের বাসর রাত, আজকে রাতে। রাকিব ওরফে রাতুলকে কথাটা শেষ করতে দিল না, তার আগেই সেলিনা বলে উঠল, আমার সবটাই তো তোমার, এতে অনুমতি নেওয়ার কিছু নেই। আমি শৈশব থেকেই তোমাকে আমার স্বামী হিসেবে মনে করি, আর আজকে তুমি আমার হলে, তাই স্বামী হিসেবে তোমার যতটা অধিকার তুমি সবটাই পাবে, আমি তোমার কাছে বাধা দেব না। সেলিনার অনুমতি পেয়েও রাকিব কিছুক্ষণ ভাবলো আর মনে মনে বলল, আমার কি কাজটা ঠিক হবে? যদি ও কখনো জানতে পেরে যায় আমি রাকিব নই রাতুল, সেদিন কি হবে? রাকিব ওরফে রাতুল যখন এরকম চিন্তা করছে তখন সেলিনা বলল, কি হলো, দাঁড়িয়ে কি চিন্তা করছো? সেলিনার কথায় রাতুল ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো আর সেলিনার কথা শুনে হাসলো আর বলল, ভাবছি কিভাবে শুরু করব। এই তো প্রথম বিয়ে করলাম, তাই আমার অভিজ্ঞতা কম। সবাই তো প্রথমবারই বিয়ে করে। অনেকের বিয়ের আগে অভিজ্ঞতা থাকে, আর আমার সেই সুযোগ ছিল না। আমরা একবারের মধ্যে মানুষ হলেও আমার যখন 16 বছর বয়স তখন বিদেশে চলে যাই, আর তখন তোমার মাত্র 10 বছর বয়স, তাই তোমাকে দেখে কখনো সেই অনুভূতি আসেনি। আর যখন ফিরলাম তখন তুমি বড় হয়ে গেছো। এখন তো ভালো লাগার অবশ্যই কাজ করছে, কিন্তু প্রেমিকা নয়। তখন থেকেই তোমাকে স্ত্রী হিসাবে দেখতে শুরু করেছি। দাদির কথা মতো অবশেষে তুমি বলা শুরু করলে। ঠিক আছে, তুমি চিন্তা করো, আমি কিন্তু ঘুমের রাজ্যে পাড়ি দিচ্ছি, আমায় কিন্তু বিরক্ত করবে না। এই, ঘুমোবে না, আজকে তোমাকে সারা রাত জ্বালাবো, তুমি এক অন্য রাকিবকে দেখতে পাবে। কথাটা বলে রাতুল আগে পরে না ভেবে সেলিনাকে জড়িয়ে ধরে আর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আদর করতে গিয়ে যদি কষ্ট হয়, কোথাও ব্যথা লাগে, তাহলে আমাকে বলবে। রাকিবের কথায় সেলিনা সম্মতি জানায়। তারপর দুজনে সারা রাত এক খেলায় মেতে উঠে। এদিকে কাজকর্ম শেষে হাসান ফোনের মেসেজে গিয়ে দেখে আকাশ তাকে কিছু ছবি আর কিছু তথ্য পাঠিয়েছে। হাসান সেসব পড়তে থাকে। সব পড়ার পর মাথা ঘুরতে থাকে। সে চিৎকার করে তার বাবাকে ডাকে আর বলে, বাবা, বাবা, তুমি কোথায়? আজাদ সরকার তখন রান্নাঘরে কিছু খাবার লাগাচ্ছিল।
ছেলের চিৎকার শুনে সে ছুটে যায় আর বলে, কি হয়েছে চিৎকার করছিস কেন? বাবা, আমাদের ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল হয়ে গেছে। তখন বাড়ির সকলে সেখানে ছুটে আসেন। হাসান তার ফোন থেকে সবকিছু সবাইকে দেখায়। সবাই বুঝে যায় এ আসলে রাকিব নয়, রাতুল। আজাদ সরকার তখন বলল, ভাইয়া এতদিন পর রাতুল কি তাহলে আমাদের সাথে প্রতিশোধ নেবে বলে ফিরে এসেছে? কিন্তু রাকিব কোথায়? ও কেন আসেনি? রাকিবকে মনে হয় রাতুল খুন করেছে। আকাশ তো সেই কথাই বলল, ও নাকি খবর পেয়েছে রাতুল রাকিবকে মেরে এখানে এসেছে। রাকিব মারা গেছে কথাটা শুনে মনোয়ারা বেগম সেখানে দাঁড়াতে পারল না। সে ওখানে মাথা ঘুরে পড়ে যায়। রাহেলা বেগম মনোয়ারা বেগমকে ধরে তার নিজের রুমে নিয়ে গেল। এদিকে রাতুল সেলিনার মিলন সম্পূর্ণ করে একে অপরকে আলিঙ্গন করে ঘুমিয়ে আছে। হাসান চিৎকার করে রাহেলা বেগমকে ডাকলো। স্বামীর ডাক শুনে সে ছুটে এলো আর জিজ্ঞেস করলো, কি হলো কি? তুমি এভাবে ডাকছো কেন? জানো তো বাড়িতে একটা সর্বনাশ হয়ে গেছে। তুমি ওই জানোয়ারকে তোলো আর এখানে ডেকে নিয়ে আসো। ওর 12টা বাজাচ্ছি আমি। ওরা এখনো ঘুমোচ্ছে, ওদের কি ডাকা ঠিক হবে? কাল সকালে বললে হতো না? স্ত্রীর কথায় রেগে যায় হাসান আর চিৎকার করে বলে, না, কাল সকালে নয়, আজকে এক্ষুনি ওকে ডেকে নিয়ে এসো। ও কেন এই কাজ করলো? নিজের ছোট ভাইকে খুন করে ও নিজের ভাইয়ের রূপ ধরে এখানে এলো, আর সেই সাথে আমার বোনের সাথে সর্বনাশা করলো। ওকে ছাড়বো না, ওকে পুলিশে দেব। তখন পাশে দাঁড়িয়ে থাকা ফিরোজা বেগম বলে, তুই শান্ত হতো, অত চিৎকার করিস না। আমি রাতুলের সাথে কথা বলবো। ও কেন এই কাজ করলো? ও এতদিন কোথায় ছিল? আমি এই বাড়ির বড়, আমার কথা শেষ কথা। তোর বাবা আজ পর্যন্ত আমার উপর কোনোদিনও কথা বলেনি, আর তুই বলবি আমি কথা বলবো? তার আগে কেউ যেন কিছু না বলে। যদি কিছু হয় আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। ফিরোজা বেগমকে এখন ও তার 2 ছেলে সম্মান দেয়। সে যা বলে 2 ছেলে তাই মেনে নেয়। হাসানও তার দাদিকে শ্রদ্ধা করে, তাই তারা কিছু বলে না। সে চুপ করে রইল। রাহেলা বেগম রুমের কাছে গিয়ে আস্তে করে সেলিনাকে ডাকে আর বলল, সেলিনা, সেলিনা, তোমরা কি ঘুমাচ্ছ? সকাল তো হতে চললো, উঠে পড়ো। বিয়েতে সারাদিন ক্লান্ত ছিল, তাই তারা ঘুমিয়েছিল। রাহেলা বেগমের ডাক পাওয়ার পরেও সেলিনা সাড়া দেয়নি এবং কোনো উপায় না পেয়ে সে তার স্বামীর কাছে গিয়ে বলল, আমি ডাকলাম, ওরা সাড়া দিল না। মনে হয় ঘুমিয়ে পড়েছে, কালকে সারাদিন ক্লান্ত ছিল। আর কিছুক্ষণ অপেক্ষা করো না, ভোর 4টে বেজে গেছে। কিছুক্ষণ পর সকাল হবে, তখন দেখা হবে। এদিকে মনোয়ারা বেগমের অবস্থা খারাপ হয়। তাদের পারিবারিক ডাক্তারকে খবর দেয়। প্রিয় ছেলের মৃত্যু সে মেনে নিতে পারে না। সে জ্ঞান হারায়। ডাক্তার এসে তাকে চেক আপ করে আর বলে, হঠাৎ কোনো আঘাত পেয়েছে, তাই উনি জ্ঞান হারিয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। আর ওনাকে চিন্তা করতে দিবেন না, একটু খেয়াল রাখবেন। ডাক্তারবাবু চলে যায়। এদিকে রাতুলের খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস। সে দেখে সেলিনা তার বুকে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর তার পাটা তার গায়ের উপর তুলে রেখেছে। রাতুল হাসে আর সেলিনার কপালে স্নেহের চুম্বন দিয়ে বলে, আমার মিষ্টি শোনাবো। কপালে কিছু স্পর্শে সেলিনার ঘুম ভেঙে যায়। সে ঘুম ঘুম চোখে রাকিবকে দেখে। তারপর তার গত রাতের কথা মনে পড়ে সে লজ্জা পায়। সেটা বুঝতে পেরে রাতুল বলে, আর লজ্জা পেতে হবে না, ধন্যবাদ সেলিনা। রাকিবের কথায় সেলিনা কিছু বুঝতে পারে না। সে রাকিবকে বলে, কি কারণে হঠাৎ ধন্যবাদ দিচ্ছ? গত রাতে আমাকে সুখের সাগরে নিয়ে যাওয়ার জন্য। আমি ভাবতে পারিনি আমাকে পাওয়ার জন্য তোমার মধ্যে এত উন্মাদনা কাজ করেছে। সেজন্য আর একবার ধন্যবাদ দিলাম। আর সারা জীবন এই হাত আমি ছাড়ব না। তুমি হবে আমার যোগ্য সহধর্মিণী। তোমার হাত ধরেই আমি বাকি পথ হাঁটব। আর খুব তাড়াতাড়ি আমাদের ঘর আলো করে একটা দুষ্টু মিষ্টি ফুটফুটে। কথাটা শেষ করতে দিল না, তার আগেই সেলিনা নিজের উপর থেকে রাতুলকে সরিয়ে দিল আর বলল, অশুভ লোক একটা, সকালবেলা কি সব বলছে। তারপর দুজনেই বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামে। সেলিনা দেখে বাড়িতে সবকিছু শুনশান, কিছু একটা অঘটন ঘটেছে। সে কিছু বলবে তার ঠিক আগেই ফিরোজা বেগম সেলিনাকে নিজের কাছে ডাকে আর বলে,
সেলিনা, রাতুল ঘুম থেকে উঠেছে? ফিরোজা বেগমের কথায় কিছু বুঝতে না পেরে সেলিনা বলে, দাদি, তুমি সকালবেলা রাতুল ভাইয়ার কথা কেন বলছো? ও তো কবে বাড়ি ছেড়ে চলে গেছে। একটা অঘটন ঘটে গেছে, রাতুল আসুক তারপর সব বলছি। কিছুক্ষণ পর রাতুল ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। রাতুলকে দেখে ওর বাবা আনোয়ারা সরকার রাতুলের উপর ঝাঁপিয়ে পড়ে আর রাতুলকে চর ঘুষি মারতে থাকে। অনাকস্যি আক্রমণে রাতুল কিছুই বুঝতে পারে না। সে বলে, বাবা, তুমি শুধু শুধু আমায় মারছো কেন? আমি কি করেছি? রাতুলের কথায় আনোয়ার সরকার আরও রেগে যায়। সে বলে, তোর লজ্জা করলো না কথাটা বলতে? এত বড় পাপ করে তুই বলছিস আমি কি করেছি? তুই কি করিসনি বল? তুই শুধু প্রতিশোধ নেওয়ার জন্য নিজের ছোট্ট ভাইকে খুন করলি। তোর লজ্জা করলো না? সামান্য একটা ব্যাপারে অভিমান করে তুই বাড়ি ছেড়ে চলে গেলি। তুই জেদ নিয়ে বসে রইলি, তুই আর ফিরে এলি না। আমি তোকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই খুঁজে পাইনি। যে নিজে থেকে ধরা না দেয় তাকে কখনো খুঁজে পাওয়া যায় না। কিন্তু তোর নিষ্পাপ ভাইটা কী করেছিল? সে তো তোর কখনো ক্ষতি করেনি, তুই তাকে কেন মেরে ফেললি? রাতুল বুঝতে পারে বাড়ির সকলে সব জেনে গেছে, তাই সে কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি বিশ্বাস করো, আমি আমি ভাইকে খুন করিনি। তোমাকে কে বলেছে এই কথা? বাবা, তুমি জানো না কত বড় অঘটন ঘটে গেছে। তোমরা যখন সব কিছু জেনে গেছো তখন আমি তোমাদের সব সত্যি বলছি। আমি সত্যিই রাকিব নই, আমি তোমার বড় ছেলে রাতুল। কিন্তু সেদিন কি হয়েছিল জানো তো? কথাটা রাতুলকে বলতে দিল না। তার আগেই হাসান চলে এলো আর রাতুলকে বলল, আমি জানতাম তুই আমাদের ক্ষতি করবি। প্রথম থেকে তুই আমার বোনকে পছন্দ করতিস, কিন্তু আমার বোন রাকিবকে ভালোবাসতো। তুই সবসময় তোর ভাইকে হিংসা করতিস, শেষ পর্যন্ত তুই তোর ভাইকে খুন করলি। আমি জানি না তোমাদেরকে এই খবর কে দিয়েছে। সব মিথ্যে, সব ষড়যন্ত্র। রাকিব আমার নিজের ভাই ছিল, আমি তাকে খুন করতে পারি না। আমি তো জানিও না যে যার দুর্ঘটনা ঘটেছে সে রাকিব আমার নিজের ভাই। সেদিন আমার এমার্জেন্সি মিটিং ছিল, আমি অফিস যাচ্ছিলাম। চোখের সামনে দুর্ঘটনা দেখে আমি ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করি। যখন ওর অবস্থা খারাপ তখন ডাক্তার বলে ও আমার সাথে কথা বলবে। আমি ওর সামনে যাই। ও যখন আমার হাত দুটো ধরে বলে। তারপর রাতুল সমস্ত ঘটনা বাড়ির লোককে খুলে বলল, কিন্তু বাড়ির কেউই বিশ্বাস করতে চায় না। তারা বলে, তুই খুন করেছিস। মনোয়ারা বেগম ছুটে আসে। সে রাতুলকে বলে, বাবা, তুই কেন এই কাজ করলি? তোর ভাই তো তোর কখনো ক্ষতি করেনি। তোর বাবার উপর তোর রাগ ছিল, তুই তার প্রতিশোধ তোর ভাইয়ের উপর শোধ নিলি। আমি এক অভাগিনী মা, হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে তার জন্য আনন্দ করব না? সেই ছেলেই আবার তার নিজের ছোট ভাইকে খুন করেছে। এই যে কত বড় দুঃখ! আর পৃথিবীর কোন মাকে যেন এই কষ্টের মুখোমুখি হতে না হয়। হে আল্লাহ, তুমি কেন আমাকে বাঁচিয়ে রেখেছো? তুমি আমাকে নিয়ে যাও, আমি সহ্য করতে পারছি না। মায়ের কথা শুনে রাতুল কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায় আর মাকে বলে, মা, তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। তোমরা কেন বুঝতে পারছো না? তার মা নীরব, নিস্তব্ধ। তার মুখ দিয়ে কোনো কথাই শোনা যাচ্ছে না। সেলিনা সব কিছু বুঝতে পারে, তার ভুল হয়ে গেছে। তার জামাই তার রাকিব ভাই নয়, সে তো অনেক আগেই মারা গেছে। এ রাতুল। সে রাতুলের সামনে আসে আর বলে, তুমি কেন এই ভুল করলে? তুমি তো জানতে আমি রাকিব ভাইয়াকে ভালোবাসি। তুমি সব জেনে আমার সাথে এই কাজটা করতে পারলে? আমি তো রাকিব মনে করে তোমাকে বিয়ে করেছি। তুমি তো আমাকে একবার সত্যিটা বলতে পারতে। কেউ না বিশ্বাস করলে আমি করতাম। তুমি আমার স্বামী হবার যোগ্য নও। তুমি একজন মিথ্যেবাদী, একজন খুনি, একজন প্রতারক। তোমাকে কখনোই আমি স্বামী বলে মানব না, আর তুমি কখনোই আমার চোখের সামনে আসবে না। কথাটা বলে সেলিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এতক্ষণ চুপচাপ বসেছিল ফিরোজা বেগম। সে এবার রাতুলের কাছে এলো, রাতুলকে নিজের রুমে নিয়ে গেল আর সকলকে উদ্দেশ্য করে বলে গেল, আমি একা রাতুলের সাথে কথা বলবো, তোরা কেউ আসবি না এখানে। ফিরোজা বেগম ভিতরে ঢুকে রুমের দরজা বন্ধ করে দিল। রাতুলের কাছে গিয়ে রাতুলকে বলল, তোরা কেউ এখানে আসবি না। কেউ বিশ্বাস না করলেও আমি তোকে বিশ্বাস করি। তুই যা কিছু বলছিস সবটাই সত্যি। আমার সন্দেহ প্রথম থেকেই ছিল। তুই যখন আমার সাথে মজা করে কথা বলতিস
তখনই আমি বুঝতে পেরেছিলাম, মনে হয়েছিল, কিন্তু সেটা প্রকাশ করতে পারিনি, কারণ রাকিব আমার সাথে কখনোই ফাজলামি করতো না। আর তুই তো সব সময় আমার সাথেই আর কি করতিস। তোকে তো আমি ছোট থেকেই চিনতাম, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তোর দুষ্টুমিতেও আমি মজা পেতাম। তুই কখনো রাকিবকে খুন করতে পারিস না। তুই তো আমার নয়নের মণি, আমার কলিজার তুই। তুই চিন্তা করবি না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। তুই একটু ধৈর্য রাখ। আর তুই যখন ফিরে এসেছিস, আমি তো তোকে আর যেতে দিব না। তুই চলে গেলে আমিও শেষ হয়ে যাব, তাই তোকে আমি হারাতে পারবো না। তুই এখন বাইরে চল, আমি সকলকে বলবো রাতুলের অংশ আছে এই বাড়িতে, ও এখানেই থাকবে। দাদির মুখ থেকে এই কথা শুনে রাতুল বলল, কোন অধিকারে বাড়িতে থাকবো? তুমি তো দেখলে বাবা আমায় সহ্য করতে পারছে না। ওরা সবাই মনে করে আমি ভাইকে খুন করেছি। চাচা আমার সাথে কথাই বলল না, ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। আর হাসান আমাকে মারলো। আর সেলিনা, সে তো আমার সাথে কথা বলবে না, আমাকে স্বামী বলে মনে করবে না। আর তুমি বলছো এরপরও আমি থাকবো? রাতুলের দুঃখী দুঃখী মুখ দেখে ফিরোজা বেগমের খুব কষ্ট হলো। সে রাতুলকে নিজের বুকের মধ্যে চেপে ধরল। রাতুল যেন এটারই আশ্রয় খুঁজছিল।